নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী বিমল মিত্রের লেখা একটি উপন্যাস আনন্দ আশ্রম। আজ শোনাতে চলেছি উপন্যাসটির প্রথম পর্ব। অমরেশ নেই, তার অতৃপ্ত আত্মা তৃপ্তি লাভ করুক। আমি প্রথম যেদিন সেনবাড়ির বউ হয়ে আসি সেদিন থেকেই অমরেশের সঙ্গে আমার পরিচয়। আলাপ অবশ্যই আগেই হয়েছিল। বিয়ের আগে অমরেশ আমায় দেখতে গিয়েছিল। উফ, কি চালাক আর দুষ্টু ছেলে! একেবারে চোখে মুখে কথা বলে। আমাদের বাড়িতে ছিল একটি আম গাছ। আম গাছের নিচে একখানি টিনের দোচালা, ওটা আমাদের বাইরের ঘর। সেই ঘরেই বসেছিল অমরেশ। না, একা অমরেশ নয়, তার সঙ্গে ছিল শিবদাদু আর বঙ্কু দত্ত। বাঙালি ঘরের মেয়ে, অনেকটা পণ্যের সামিল। যারা তাকে ঘরে নেয় তারা 10 বার 10 রকম করে বাজিয়ে নেয়, টুকিয়ে টুকিয়ে দেখে নেয়। জিনিস পছন্দ হওয়ার পরেই চলে দরদস্তুর। দরে সবসময় বনে না, অনেকে ছেলের চড়া দর হাঁকে। কন্যাপক্ষ তা দিতে নারাজ বা অপারগ। কাজেই জিনিস পছন্দ হওয়ার পরও জিনিস বিক্রি হয় না, বিয়ে হয় না। কন্যাপক্ষ নতুন আগন্তুকের প্রতীক্ষায় থাকে। সাধারণ বাজারের চেয়ে বিয়ের বাজারের ধরন আলাদা। সাধারণ বাজারে কড়ি ঢাললে জিনিস মেলে, বিয়ের বাজারে যে জিনিস দেয় তাকেই আবার কড়ি দিতে হয়, যেন হাতির সঙ্গে দিতে হয় হাতি পোষার খরচ। খরচ আরো আছে, সেই হাতিকে সাজিয়ে গুছিয়ে এগিয়ে দিতেও আছে মোটা খরচ। সে খরচ বইতে হয় কন্যাপক্ষকেই। অমরেশ না, অমরেশ নয়, অমরেশের দাদু আর বঙ্কু দত্ত আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। লজ্জা লজ্জা হচ্ছিল আমার। মনে হয়েছিল দুজোড়া পাকা চোখের দৃষ্টি যেন আমার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলেছে, আমার দেহের খাঁজে খাঁজে উঠছে আর নামছে। সারাটা গা শিরশির করছিল আমার। আমি মাথা নামিয়ে বসেছিলাম। অমরেশ বুঝি বুঝেছিল আমার অবস্থাটা। এতক্ষণ সে দূরেই বসেছিল, বুড়োদের কাণ্ড কারখানা দেখছিল, ঠোঁট টিপে টিপে হাসছিল। আমি একবার, শুধু একবারই তার দিকে তাকিয়ে আমার সলজ্জ দুটি চোখের তারাকে মাটির দিকে নামিয়ে এনেছিলাম। কিন্তু অমরেশের তা দৃষ্টি এড়ায়নি। আমার চোখে চোখ পড়তেই তার টিপে টিপে হাসা হঠাৎ যেন ফেটে গিয়ে হাসির তুবড়ি হয়ে গিয়েছিল। সে হেসে উঠেছিল, বেশ জোরে জোরেই হেসেছিল। একই আমি লাজুক মেয়ে, তার উপর অমরেশের ওই হাসি। আমি লজ্জায় একেবারে ছাই হয়ে গিয়েছিলাম। অমরেশ বলেছিল, আপনি যেন একেবারে মানে একেবারে অচল টাকা। এই যুগে আর চালাবার জো নেই। এদিক বাজাই ওদিক বাজাই, সে রা নেই। আর রা যদি কিছু থাকেও, তা শুধু ওই ভাঙা কাসরে কান্নার শব্দ, ঢ্যাব ঢ্যাব আর ঢ্যাব। আরে আজকালকার মেয়েরা তো আর ললিত লবঙ্গলতাটি নেই যে তাদের একটু ভারী কথার ভরস হইবে না, নুয়ে পড়বে। আজ তারা হলো পর্যন্ত বলেই থামতে হয়েছিল অমরেশকে। শিবদাদু তার মুখের দিকে কেমন যেন কটমট করে তাকিয়েছিল। আর সে চাউনির তাপ লেগে অমরেশের বাকি কথাগুলি হঠাৎ যেন হাসি হয়ে গিয়েছিল। দুষ্টু অমরেশ আবার হোক হোক করে হেসে উঠেছিল। এবারে সেই অমরেশই আমাকে উদ্ধার করতে এগিয়ে এলো। শিবদাদু আর বঙ্কু দত্তের দুজোড়া পাকা চোখে তার পিঠের প্রাচীরের আড়াল করে আমার খুব কাছে এসে বসল। বলে, কিছু মনে করবেন না বৌদি। বৌদি, এই একটি মাত্র কথা আমার রক্তে যেন প্রবল ঝড় তুলল। এ কি, আমার এমন হলো কেন? আমার 16 বছরের ভরাট দেহটা এমন শিরশির করছে কেন? আমি এ কি হলাম, আমি এ কি হলাম গো? অমরেশ বললে, বৌদি মানে বৌদি করার জন্যই তো আপনাকে দেখা, আপনাকে দেখতে আসা। আমি ও ডাকটি অগ্রিমই ডেকে রাখলাম।
দেখবেন সেনবাড়িতে পাটরানী হয়ে বসে আমাদের মতো পাটের ব্যাপারীদের আবার ভুলে যাবেন না যেন। তাহলে কিন্তু আমি অকৃতজ্ঞতার অভিযোগ রুজু না করে পারবো না। বলতে বলতে অমরেশ আবার হো হো করে হেসে উঠল। উফ, কি ভীষণ ছেলে রে বাবা! ওর সামনে মুখ ভার করে থাকবে এমন মেয়েই হয়তো নেই ভূভারতে। কথা নয়, যেন এক একটি হাসির পটকা। সে পটকা যদি একবার ফাটলো তাহলে আর কারো না হেসে উপায় নেই। আমিও একেবারে না হেসে পারলাম না। একটা হাসির ঝিলিক আমার মুখের উপর দিয়ে খেলে যে হঠাৎ যেন নিভে গেল। আমি আবার আত্মসচেতন হয়ে উঠলাম, কিন্তু অমরেশের তা দৃষ্টি এড়াল না। আমার মুখে হাসি দেখে তার দুষ্টুমির মাত্রা আরো বেড়ে গেল। সে যেন আরো প্রগল্ভ হয়ে উঠল। বললে, শিবদাদুরা ঘরে বউ নেবেন, তা একটু দেখে শুনে বাজিয়ে টাজিয়ে নেবেন বই কি। ঘরে তো আর নিত্য নতুন বউ তোলা যায় না। হঠাৎ থেমে হঠাৎ মুখটাকে একটু গম্ভীর করে অমরেশ আবার বললেন, পরীক্ষা কিন্তু আমিও একটু আধটু করে নিতে চাই বৌদি। আপনার পক্ষে উকিল হব, আপনার হয়ে সওয়াল করব, তা আপনাকে একটু আধটু দেখে নেব না? তা না করে শেষ পর্যন্ত কি সারা জীবন আমি ওদের খোঁটা খেয়ে মরবো? ওটি হবে না বাবু। আমার কাছেও আপনাকে একটু পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, ওটি দিতেই হবে। বলতে বলতে অমরেশ মুখটাকে আরো গম্ভীর করে ফেললে। অমরেশ কথার কারিগর। সে শুধু কথাই বলে না, কথাকে বেশ সাজিয়ে গুছিয়ে বলে। তার কথাগুলি শুনতে ভালো লাগে। সে কথা কানে বেজে মনে এসেও বেজে ওঠে। তাই অমরেশের কথাগুলি শুনতে ভালোই লাগছিল। আমি মাথা নামিয়ে মুখ টিপে টিপে হাসছিলাম। কাঁধ দিয়ে গড়িয়ে পড়া দামি বেনারসির আঁচলটাকে নাড়ছিলাম। ওদের সামনে আসতে প্রথমে যে লজ্জা আমায় জড়িয়ে ধরেছিল, ততক্ষণে সে লজ্জা অনেকখানি কেটে গেছে। অমরেশ, দুষ্টু অমরেশ মনে মনে কি যেন ভাবছে। তার চপল দুটি চোখের তারা এতক্ষণে স্থির। দু চোখের চঞ্চল দৃষ্টি এখন গভীর। ডান হাতটা মাথায় বুলাতে বুলাতে মনে মনে কত কি যেন ভাবছে অমরেশ। মনের গভীরে কি যেন অনুসন্ধান করে ফিরছে। আমি চপল চড়ুইয়ের মতো আমার দৃষ্টিকে একবার তার দিকে উড়িয়ে দিয়ে আবার ফিরিয়ে আনলাম। অমরেশের তার চোখে পড়ল, চোখে পড়লই। কিন্তু এবারে আর আগের মতো হাসলো না অমরেশ। একটু উৎসাহ দেখালে না। যেমন ছিল তেমন নির্লিপ্ত হয়েই বসে রইলে। কিন্তু তার এই নির্লিপ্ততা ভাঙল হঠাৎ। অনেক খোঁজাখুঁজির পর হারানো কোনো বস্তু ফিরে পেলে মানুষ আনন্দে হঠাৎ যেমন আত্মহারা হয়ে ওঠে, অমরেশও হঠাৎ যেন তেমনি উৎফুল্ল হয়ে উঠল। একটু নড়ে চড়ে বসল। চোখ থেকে সোনার ফ্রেমে আটা চশমাটা খুলে মুছে নিলে একবার। তারপর তা আবার নাকের উপর চড়িয়ে বললে, দেখুন, আমি ভোজন রসিক মানুষ, মানে খেতে টেতে খুব ভালোবাসি। আমার উনির মা, অর্থাৎ আপনার হবু শাশুড়ি তো কথায় কথায় বলেন খেয়ে খেয়েই নাকি আমি আমার সাম্রাজ্য লাটে তুললাম। কাজেই অন্য রসের চেয়ে জিভের ওই রসতত্ত্ব সম্পর্কে আমার জ্ঞান টনটনে। আমার পরীক্ষাও ওই রস নিয়ে। ও রসে আপনি সরস হলে আমাদের মতো ইতর জনেদের কিছুটা লাভ। মানে তাহলে মাঝে মাঝে এসে আমরা আপনার কাছে জীবের রসও চর্চা করার সুযোগ পাবো। কি, আপনি রাজি আছেন তো? একদমে কথাগুলি বলেই থামলো অমরেশ। তার মুখের কোনো পরিবর্তন নেই। যেমন গম্ভীর ছিল তেমনি গম্ভীর মুখেই বসে রইল। উফ, কি ভয়ানক ছেলে রে বাবা! আমি একবার ওর দিকে তাকিয়েই চোখ দুটিকে আবার নামিয়ে নিলাম। আমার শরীরটা আবার যেন কাঁপছে। দেখুন, বেশি প্রশ্ন আমি করব না। একটি ভাত টিপলেই সারা হাঁড়ির খবর পাওয়া যায়। আমি ওই একটি ভাতই টিপব, একটি প্রশ্নই করব। তবে প্রশ্নটা একটু শক্ত হলে মনে কিছু করবেন না। বলে অমরেশ যেন প্রশ্ন করবার জন্য তৈরি হলো। পকেট থেকে একটি ফিনফিনে রুমাল বের করে মুখটাকে মুছে নিলে একবার। খটের চুল হাওয়ায় উড়ে কপালে এসে লেপ্টে পড়েছিল। অমরেশ সেগুলিকে
উঠিয়ে রাখলেন। তারপর আমাদের পাঠশালার বুড়ো পণ্ডিতের মতো গলাটাকে অসম্ভব ভারী করে নিয়ে বললে, ধরুন আপনার ওখানে আমরা খাবো খাবো 4-5 জন। আপনি নানা আয়োজন করছেন, তার ভেতর শুক্তও আছে একটি। আমার প্রশ্ন হলো, সেই শুক্তোয় আপনি কটি লঙ্কা বেটে দেবেন? হাসি। ঘরের ভেতর থেকে মেয়েরা হাসছে, শিবদাদু, বঙ্কু দত্ত হাসছে, হাসছে অমরেশও। এক নিমেষে তার মুখের সে গাম্ভীর্য যেন কোথায় উড়ে গেছে। সেনবাড়িতে আমি বউ হয়ে এলাম। লোকে বলতো তার জন্য অমরেশের ওকালতেই নাকি দায়ী। ছেলের সম্বন্ধ আরো 10 জায়গা থেকে উল্লেখ হয়েছিল। অনেকে মোটা টাকার টোপ ধরেছিল মুখের সামনে, কিন্তু আমার শাশুড়ি সে টোপ গিললেন না। তার পাশ কাটিয়ে গেলেন, বললেন, টাকা পয়সায় আমার কাজ নেই বাপু, টাকা আজ আছে কাল নেই, ওর মূল্যই বা কি? মনের মতো বউ আনবো ঘরে, ঘর আলো হবে, 10 জনের চোখ জুড়োবে, ধন্যি ধন্যি করবে। লোকে যাকে সুন্দরী বলে সেরূপ আমার কোনো কালেই ছিল না। আমার বাপ মা আর যাই করুন, আমার রূপের গৌরব করতেন না, আমার শ্যামলা রং। তবে বাবা ঘটকদের কাছে একটু মাত্রা চড়িয়ে বলতেন উজ্জ্বল শ্যামবর্ণ। তবে হ্যাঁ, আমার চোখ দুটির নাকি একটা আলাদা আকর্ষণ ছিল। গায়ের রঙের যে যত নিন্দেই করুক না কেন, আমার চোখের কেউ নিন্দে করেনি, বরং এক বাক্যে সবাই তার প্রশংসা করেছে। বলেছে, রংটা একটু হলো, চোখ দুটি একেবারে খাসা, নয়নাভিরাম। এমুক সেমুক গড়িয়ে গড়িয়ে সে কথা আমারও কানে আসত। মনটা ভরে উঠত তাতে। সারা দেহে হতো রোমাঞ্চ, শিরায় শিরায় রক্ত ছুটত দ্রুত গতিতে। আমার শাশুড়ি কিন্তু সে চোখ দেখে ভোলেননি, ভুলেছিলেন অমরেশের কথায়, অমরেশের অনুরোধে। অমরেশ সেনবাড়ির জামাই, বাপ মায়ের এক কন্যা, 3 ভাইয়ের এক বোন সুচিত্রা। সেই সুচিত্রা অমরেশের জীবন সঙ্গিনী। না, কথা একটু ভুল রয়ে গেল। সুচিত্রা অমরেশের জীবন সঙ্গিনী না হয়েও তার জীবনমালায় গেঁথে গিয়েছিল। সুচিত্রা অমরেশের জীবনমালার মোটা পাথর। অমরেশের কাছে তার ভার ছিল, কিন্তু তার ধার ছিল না। সে কথায় পরে আসছি। আমার শাশুড়ি এই অমরেশের কথাই টাকার লোভ ছেড়েছিলেন, ভুলেছিলেন। অমরেশের মুখের দিকে চেয়েই আমার মুখ তার ভালো লেগেছিল, ভালো তাকে লাগাতে হয়েছিল। আমি সেনবাড়ির বউ হয়ে এসেছিলাম। অমরেশ, অমরেশ, বিশ্ববিদ্যালয়ের নামকরা মেডেল পাওয়া ছেলে অমরেশ, কবি অমরেশ। সেই অমরেশ যে কেন আমায় এত বিশ্বাস করেছিল, আজ জীবনের শেষ বেলা দাঁড়িয়েও তার কারণ খুঁজে পেলাম না। অমরেশের বুকের তলায় গভীর একটা যন্ত্রণা ছিল। অমরেশ সেই যন্ত্রণায় জ্বলে জ্বলে পুড়ে পুড়ে মরত। সেই যন্ত্রণায় ভাগ নেবার কেউ ছিল না অমরেশের জীবনে। না না, কেউ না। অমরেশ বোধহয় আমাকে সে যন্ত্রণার ভাগ দিতে চেয়েছিল। আমার কানে তার হৃদয়ের উত্তাপ ঢেলে ঢেলে সে বোধহয় একটু শীতল হতে চেয়েছিল। শীতল হয়নি অমরেশ, হতে পারেনি, বরং দিনে দিনে তার সে যন্ত্রণাটা আরো গভীর হয়ে গিয়েছিল। কবি অমরেশের সমস্ত আবেগ দিনে দিনে যেন আগুন হয়ে উঠেছিল। অমরেশ সেই আগুনেই জ্বলে মরেছে। ঈশ্বর তার অতৃপ্ত আত্মার শান্তি দিন। জানো বৌদি, ছাদে ছিলাম আমি, আর কেউ ছিল না। শরতের মেঘমুক্ত আকাশ, নীল নীল, নিশ্চিম নীল, যেন একখানি টাটকা কেনা নীলাম্বরী। সেই নীলাম্বরীর সারা গায়ে তারার ফুল, চাঁদের মুখ। একলা ছিলাম, ভালো লাগছিল। হঠাৎ এলো অমরেশ। জানো বৌদি, মানুষের জীবনটা হলো জুয়োর ঘুঁটি। মানুষ সে ঘুঁটি দিয়ে জুয়ো খেলে, কেউ হারে,
কেউ যেতে। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেললে অমরেশ। খানিকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলে। অমরেশের দুটি চোখ আজ বড় উজ্জ্বল হয়ে চলছে। মনে তার আগুন লেগেছে। সেই আগুনেরই দুটি শিখা যেন তার চোখের তারায় এসে ভর করেছে। বললাম, অমরেশ, আজ একা এনেছে বড়। সুচি কোথায়? ওকে কোথায় রেখে এলে? কি জানি কোথায়, তার খবর আমার জানা নেই, জানা থাকার কথাও নয়। অমরেশ, আমার কথাটা যেন একটু রূঢ়ভাবে বেজে উঠল। কথাটা আমার কানেই বড় খারাপ লাগলো। লজ্জা পেলাম। সঙ্গে সঙ্গে তা শোধরাবারও চেষ্টা করলাম। বললাম, অমরেশ, সুচিকে বুঝি আজ বাড়িতেই রেখে এলে? বোধহয় তিনি বাড়িতেই আছেন। কেন? এ কেন তুমি জবাব চেয়েও না বৌদি, সে জবাব আমি দিতে পারবো না। না না, কিছুতেই না। বলতে বলতে অমরেশ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে। সুচিকে নিয়ে অমরেশ সুখী নয়, এ কথা আমি জানতাম, কিন্তু ওদের সম্পর্ক এরই মধ্যে যে এতটা বিষিয়ে উঠেছে সে কথা আমার জানা ছিল না। তাই গভীর বিস্ময়ে আমি অমরেশের দিকেই তাকিয়ে রইলাম। মুখ ফেরালে অমরেশ। অমরেশের চোখে সে দীপ্তি আর নেই। চোখের দুটি তারা ঢাকা পড়েছে চোখের জলের নিচে। অমরেশের উজ্জ্বল দুটি চোখ জলে ভরে উঠেছে। অমরেশ নিজেই কথা বললেন, বৌদি, একদিন মনে করতাম দুনিয়ায় আমার পক্ষে কোনো ত্যাগই অসম্ভব নয়। মানুষের কল্যাণে আমি আমার নিজের হৃৎপিণ্ডটাকেও ছিঁড়ে উপড়ে দিতে পারি, কিন্তু আজ বুঝেছি সে ছিল আমার ভুল ধারণা। জীবনের সবকিছু নিয়ে গোয়ার্তুমি করা চলে, কিন্তু জীবনে অন্তত একটি ক্ষেত্র আছে যেখানে সে চাল অচল। সেখানে তা চালাতে গেলে জীবনটাই মরুভূমির মতো শুকিয়ে যায়। কথাগুলি এক টানে বলে ফেলেই আবার হঠাৎ থামল অমরেশ। একবার শূন্য দৃষ্টিতে তারার চুমকি পড়া আকাশটার দিকে তাকিয়ে রইল। একবার তার বুক থেকে একটা হু হু করা দীর্ঘশ্বাস বাতাসে উড়ে গেল। বললাম, অমরেশ, একটা কথা বলবে? চোখ ফেরালে অমরেশ। যে দৃষ্টি এতক্ষণ আকাশে ছড়ানো ছিল সে দৃষ্টি এবারে সে আমার দিকে ফেললে। আমার মুখে সে দৃষ্টির জাল ফেলে সে যেন আমার আসল কথাটি ধরবার চেষ্টা করলে। কি বুঝলে সেই জানে। তবে বললে, বলো, সুচিকে পেয়ে তুমি সুখী নও? না। অমরেশ সেই না কথাটি যেন ধমকের ন্যায় উচ্চারণ করলে। না, এই একটি মাত্র শব্দের ঘাড়ে সে যেন তার মনের সব বিক্ষোভকে চাপিয়ে দিলে। সে শব্দ বাতাসে ভেঙে ভেঙে ছাদের চিলে কুঠাটার কার্নিশে গিয়ে হা হা করে বাজল। আবার সেখান থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ার ভেতর হারিয়ে গেল। অমরেশের চোখের দিকে চেয়ে দেখলাম সে চোখে আর জল নেই, জল শুকিয়ে গেছে। চোখ দুটি যেন দুটি জ্বলন্ত অঙ্গার হয়েছে। জল গিয়ে জ্বালা এসেছে। অমরেশের চোখ দুটি আবার যেন জ্বলছে। বললাম, না। না কেন? সে কথা তুমি জানতে চেও না বৌদি। সে কথা কাউকে জানানো যায় না, বোঝানো যায় না। আমিও তোমায় তা বোঝাতে পারবো না। বলতে বলতে অমরেশের গলাটা কেমন যেন ধরে এলো। হাওয়াটা এখন জোর হয়েছে। সে হাওয়ায় অমরেশের এলোমেলো চুলগুলি এখন দুলছে, কাঁপছে। আমারও শাড়ির আঁচলটা বারবার উড়ে উড়ে পড়ছে। আঁচলটাকে আমি সামলে নিলাম। বললাম, অমরেশ, আগুন নিয়ে খেলতে চেও না অমরেশ। এ খেলায় বড় জ্বালা, বড় ব্যথা। এ জ্বালায় মানুষ মরে না, তবে পড়ে, ধিকি ধিকি করে পড়ে। তুমি ওপর থেকে ফিরে এসো। চেষ্টা করেছিলাম বৌদি, ভেবেছিলাম ইচ্ছে করে আমি যে বিষ খেয়েছি সে বিষে আমি নীলকণ্ঠ হব, জীবনের বাকি দিনগুলিকে কাটিয়ে দেব। আমার জীবনে বসন্ত না আসে তো সে না আসুক,
আমি আফসোস করব না। আমার যৌবনে কোটালের বান যদি না ডাকে তো না ডাকুক, সেজন্য আমি কাঁদব না। কিন্তু আমি পারলাম না বৌদি। বুদ্ধিতে যা বুঝেছি হৃদয়কে তা বোঝাতে পারিনি, বোঝাতে পারলাম না। বলতে বলতে অমরেশ যেন শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। গলাটা কেমন যেন কেঁপে কেঁপে গেল। অমরেশ হঠাৎ থামল। সোডার বোতল যেমন খানিক্ষণ গপ গপ করে বলকিয়ে হঠাৎ একসময় নিস্তেজ হয়, অমরেশও যেন অনেকটা সেরকম এক টানে অনেকগুলি কথা বলে চুপ করল। আমিও অমরেশের দিক থেকে আকাশের চাঁদের দিকে চোখ ফেরালাম। আমার আর অমরেশের মধ্যে মস্ত একটা ব্যবধান সৃষ্টি হলো। অমরেশের বিয়ের কথাটা আমি জানতাম, সেনবাড়ির বউ হয়ে এসেই শুনেছিলাম। রাজুদি বলেছিলেন। সেনবাড়ির সঙ্গে রাজুদির সম্পর্কটা যেন কোনো আত্মীয়তার সূত্রে বাঁধা। সেই সূত্রের টান যে খুব বেশি ছিল তা নয়। রাজুদি বিনা ডাকে এসে এসে সেনবাড়ির সঙ্গে একটা মাখামাখির সম্পর্ক পাতিয়ে নিয়েছিলেন। লোকে রাজুদিকে সেনবাড়িরই সন্তান বলে মনে করত। সুচির বিয়ের কথায় সে রাজুদি একদিন হাত পা নাচিয়ে চোখ মুখ খিচিয়ে বলেছিলেন, ইস, বিয়ে না ছাই, যত সব অনাশিষ্ট, ঘেন্নায় মরি বাবা, ঘেন্নায় মরি। কোথা থেকে কোন এক বাঁদরকে ধরে এনে গলায় তার মুক্তমালা ঝুলিয়ে দেয়া হলো। তাও যদি আবার নিয়ম মতো হতো। আশীর্বাদ নেই, অধিবাস নেই, বর এসে পাটে বসলো, কি তার ছিরি আর কি তার বেশবাস, সঙ্গে একটি বরযাত্রীও পর্যন্ত এলো না। আমি তো তখনই পিসিমাকে বলেছিলাম। রাজুদি বকবক করে আরো কথা বলেছিলেন, সে অনেক অনেক কথা। অমরেশ তখন এমএ পড়ে, বাড়ির অবস্থা ভালো নয়, কাজেই পড়ার খরচ তার নিজেরই সংগ্রহ করতে হয়। অমরেশ এক জমিদার বাড়ি টিউশন করে, দুটি ছেলেকে পড়ায়, সেই বাড়িতেই থাকে, খায় অন্যত্র একটি মেসে। সেই জমিদার বাড়ির এক কর্মচারীর সঙ্গে ছিল সেনদের আত্মীয়তা। লোকটির নাম আজ আর আমার মনে নেই, বোধহয় কৃষ্ণ কিংবা কালী, এই ধরনের একটি দেবদেবতার নাম হবে। আমার শাশুড়ি সেই লোকটির মুখেই শুনেছিল অমরেশের কথা। অমরেশের কথা বলতে তো সে লোকটি পঞ্চমুখ। সেন বাড়িতে এলেই সে আমার শাশুড়িকে বলতো, জানো মাসিমা, অমন ছেলে দুটি দেখি, ছেলে নয় যেন দাতা কর্ণ। দেশে যাবে তো পাড়াপড়শি ছেলে মেয়েদের জন্য বাক্স ভর্তি নানান জিনিস নেবে, ওদিকে নিজের জামা ছিঁড়ে যে পিঠে চামড়া উকি মারছে, সেদিকে তার খেয়ালই নেই। আমার শাশুড়ি হা করে সে কথা শুনতেন, শুনতেন না শুধু, যেন তার প্রতিটি কথা গিলতেন। সুচিও কোনো কোনো দিন কাছে থাকতো। অমরেশের কথায় তার চোখের দুটি কালো তারা চিকচিক করে উঠত। মনে মনে অমরেশ নামক একটি ছেলের মূর্তি বানাতো। সে মূর্তি নিখুঁত, সংসারের সব ভালো জিনিস দিয়ে করা। সুচি বোধহয় সে মন গড়া মূর্তির পুজো করত। আমার শাশুড়ি একদিন বলেছিলেন, আচ্ছা, ছেলেটিকে আমায় দেখাতে পারিস? বারে, তা পারবো না কেন, সে আর তেমন কি শক্ত কাজ, আমি বললেই সে আসবে, খুব ভদ্র ছেলে। অমরেশ এসেছিল, বোধহয় সেটা এক বৈশাখী সন্ধ্যা। গরম পড়েছে, কিন্তু হাওয়াও আছে, তাই গরমের প্রাবল্যটা তেমন বেশি অনুভূত হয় না। খবর আগেই জানা ছিল, সেনবাড়ির সেই আত্মীয়টি খবর দিয়ে গিয়েছিল। আমার শাশুড়ি আগে থেকেই তৈরি ছিলেন। সুচিকে তিনি সাজিয়েছিলেন মনের মতো করে। মনে যে তার অনেক স্বপ্ন, তার মনের রঙে সেনবাড়ির বাইরের ঘরটিরও সেদিন রং ফিরেছিল। অমরেশ এলো, সঙ্গে সেই লোকটি, সেনদের আত্মীয়। আমার শাশুড়ি বললেন, এসো বাবা এসো। ইস, সে কখন থেকে পথ চেয়ে আছি। বারে, আমার তো সন্ধ্যার পরেই আসার কথা। বলতে বলতে অমরেশ আমার শাশুড়িকে প্রণাম করলেন। আমার শাশুড়ি হাত দিয়ে অমরেশের চিবুকটিকে একটু নাড়িয়ে দিয়ে সে হাত নিয়ে আবার নিজের ঠোঁটে ঠেকালেন। বললেন, তা হলেই বা,
তাই বলে কি মন বোঝে? মন বলে এই বুঝি তুমি এলে, ওই বুঝি তোমার পায়ের শব্দ হলো, জানলার বাইরে চোখ ফেললেই বুঝি তোমায় দেখবো। সে রাতে ঘরে ফিরতে অনেক দেরি হয়েছিল অমরেশের। আমার শাশুড়ি ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিলেন, অনেক কথা তাকে জিজ্ঞেস করেছিলেন। অমরেশ শুনেছিল সবই, উত্তরও দিয়েছিল সব কথা। সুজি এ কাজ সে কাজের ছল করে অমরেশের কাজ দিয়ে কয়েকবার ঘুরে গিয়েছিল। অমরেশ বড় লাজুক ছেলে, সুচির দিকে সে চায়নি। মেয়েদের দিকে চাওয়া তার অভ্যাস নয়, মেয়েদের দিকে চাইতে সে লজ্জা পায়। আমার শাশুড়ি বোধহয় টের পেয়েছিলেন তা। টের পেয়েই তিনি উল্টো পথে হাল ধরেছিলেন। অমরেশের লজ্জাকে তিনি সুচির উপরেই আরোপ করেছিলেন। সুচিকে ডেকে বলেছিলেন, ও মা, মেয়ে সরম দেখে মরি। সুচি হলো, ও সুচি, তোর অমুদাকে পান দিয়ে যা একটা। অমরেশ বলেছিল, পান আমি খাইনি। তা না খাও, আজ খেতে হবে। অতটা পথ হেঁটে যাবে, একেবারে শুধু মুখে যেতে আছে, একটা পান মুখে দিয়ে যাও। সুচির হাত থেকে পানটা হাতে নিতে হাত কেঁপে উঠেছিল অমরেশের, শরীরটা ঘেমে উঠেছিল। কথা বলতে যেও যেন বলতে পারেনি অমরেশ, গলাটা আটকে এসেছিল। আমার শাশুড়ি এর সব কিছুই লক্ষ্য করেছিলেন। ছেলে বাঁচতে তিনি বোধহয় পাক্কা জহুরি। একদিন দেখে অমরেশকে তিনি কষে নিয়েছিলেন, বুঝেছিলেন অমরেশ হলেও নিষ্পাপ হরিণ, মন তার এখনো নির্মল, তাকে গাঁটতে সামান্য সায়কই যথেষ্ট। সুচি তো সেখানে অসামান্যা। নিষ্পাপ হরিণ বিদ্ধ হল, অর্থাৎ অমরেশ বাধা পড়ল। কিশোর বয়স থেকে সংসারের সঙ্গে প্রায় যোগ ছিল না তার, তাই সংসারের রীতিনীতির অনেক কিছুই সে জানত না। তবে দেশের কাজ করতে গিয়ে একটা দৃষ্টিভঙ্গি সে পেয়েছিল। সে দৃষ্টিভঙ্গি বিশ্বাসের। সে মানুষকে বিশ্বাস করতে শিখেছিল। সেই বিশ্বাসের দৃষ্টি নিয়েই সে সংসারের দিকে তাকিয়েছিল। সংসার তার এই বিশ্বাসের বুকে ছুরি মেরেছে। অমরেশের বুকে ভর করা একটি বিশ্বাসের এইভাবে অপমৃত্যু হয়েছে। অমরেশের চোখে সংসার যেন একটি মৃত বিশ্বাসের চিতা। সংসার অমরেশের জন্য নয়, তাই সে সংসারের মুখে লাথি মেরে গেছে। অমরেশের আত্মা শান্তিতে থাক। অমরেশকে আমার শাশুড়ির মনে ধরেছিল, কাজেই প্রথম পরিচয়ের পর থেকেই মাঝে মাঝে সেনবাড়িতে ডাক পড়ত অমরেশের। কোনোদিন ডাকতেন আমার শাশুড়ি, কোনোদিন সুচি। সুচি ঠিক নিজে ডাকত না, ওকে দিয়ে ডাকানো হতো, আর তা ডাকতেন আমার শাশুড়ি। প্রতিবেশী ছিল হেমাঙ্গিনী, আমার শাশুড়ি তাকে রাঙাদি বলে ডাকতেন। লোকে বলতো হেমাঙ্গিনীর চলাফেরা ভালো নয়, তার জীবনের সঙ্গে অনেক সরস কাহিনী জড়িয়ে আছে, সে রসে কলঙ্ক হয়। লোকে তাই হেমাঙ্গিনীকে এড়িয়ে এড়িয়ে চলত। কিন্তু আমার শাশুড়ির সঙ্গে তার রাঙাদির ছিল গলায় গলায় ভাব। এ সম্পর্কে কেউ কিছু বললে তাকে তিনি বেশ কটি কড়া কথাই শুনিয়ে দিতেন। বলতেন, সংসারে সব মাগিকেই আবার দেখা আছে, কেউ বড় একটা ধোয়া তুলসী পাতা নয়, তবে তারা অন্যকে কামড়াতে আসে কোন সাহসে, কোন লজ্জায়। আমার শাশুড়ি একদমে আরো অনেক কথা বলে যেতেন, সেসব কথা আমি এখানে বলতে পারছি না, বলতে লজ্জা করছে। আপনারাও তা আমাকে বলতে বলবেন না, আমি তা বলতে পারবো না। নিষ্পাপ হরিণকে সায়কে বিদ্যেই আমার শাশুড়ি এই হেমাঙ্গিনীকে কাজে লাগিয়েছিলেন। অমরেশের কাছে সুচির নামে যেসব চিঠি যেত, তার সবগুলির লেখিকাই ছিল এই হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী সাধারণ লেখাপড়া জানত, চিঠিপত্রটা মোটামুটি লিখতে পারত। তাছাড়া তার কাছে ছিল বটতলার একখানি বই, প্রেমপত্র। এই প্রেমপত্রের ভাষার সঙ্গে নিজের ভাষা যোগ করে হেমাঙ্গিনী সুচির নামে চিঠি রচনা করত। চিঠি শেষে থাকত এই ধরনের একটি করে পদ্য, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। কিংবা, বিধি যদি দিত পাখা, উড়ে যে করতাম দেখা, বিধি মোরে দেয়নি পাখা, কেমনে বলো হবে দেখা।
কোনো কোনো চিঠিতে আবার পুনশ্চ দিয়ে লিখত, মাথা খাও, এসো কিন্তু লক্ষ্মীটি, না এলে আমি ভীষণ রাগ করব, আমি কাঁদব। অমরেশের মনের কোথাও যেন একটি দুর্বল স্থান ছিল। মানুষের চোখের জল সে সইতে পারত না। তার অনেক দৃঢ় সংকল্প অনেক সময় অন্যের চোখের জলে ভেসে যেত। এক্ষেত্রেও বুঝি তাই হয়েছিল। সেনবাড়ির চিঠিকে খুব ভালো চোখে দেখেনি অমরেশ। সে বুঝতে পারেনি যে খবরটা মুখে বলে দেওয়া যায় তার জন্য আবার চিঠি লেখা কেন। সেনবাড়ি থেকে অমরেশ তো এমন কিছু একটা দূরে থাকে না যে খবর বলার জন্য তার কাছে চিঠি দূত পাঠাতে হবে। না, এ বড় বাড়াবাড়ি। অমরেশ এ বাড়াবাড়িকে প্রশ্রয় দেবে না, না না, কিছুতেই না। কিন্তু এই সিদ্ধান্তে অমরেশ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত না। সুচির চিঠি পড়ে মনটা তার নরম হতো, ভিজে যেত। সুচির বেদনা মাখা দুটি চোখের তারা বারবার তার মনে পড়ত। অমরেশের মনে হতো একটি হৃদয় যখন তারই প্রতীক্ষায় দুয়ার খুলে বসে আছে, তখন তাকে একেবারে নিরাশ করাটা ঠিক হবে না। মানুষের মনে ব্যথা দেওয়াটা তার ধর্ম নয়। কবি অমরেশের জীবন দর্শন হল আনন্দ। পারে তো মানুষকে সেই আনন্দেরই প্রসাদ দেবে, ব্যথার বিস্বাদ নয়। অমরেশ সেনবাড়িতে খবর পাঠাত, যেত। আমার শাশুড়ি তার জন্য তৈরি হয়েই থাকতেন। বিছানার চাদরটি সেদিন বদলানো হতো। রঙিন চাদরের বদলে ধবধবে সাদা চাদর, তাকিয়ার ওয়ারগুলিও ফেলতেন পাল্টে। ফলে বিছানাটির অবস্থা হতো যেন একখণ্ড স্বচ্ছ দুধের হ্রদ। সেদিকে চোখ পড়লে যেন চোখ জুড়োয়, চোখের তৃপ্তি মনে এসেও মেখে যায়। আমার শাশুড়ি এর উপরেও কারিগরি করতেন। সাদা বিছানায় ইচ্ছামতো এসেন্স ঢেলে দিতেন, ঘরের কোণে জ্বালাতেন সুগন্ধি ধূপ, ফুলদানিটি সাজাতেন ফুলে ফুলে। অমরেশ যেত। আমার শাশুড়ির মুখে পরিতৃপ্তির হাসি। তিনি যেন হঠাৎ অকালে চাঁদ হাতে পেয়েছেন। একটা উচ্ছ্বলিত খুশির ঢেউকে মুখের খাঁজে খাঁজে ধরে রেখে তিনি বলতেন, তুমি কি হে অমরেশ, মায়া দয়া বলতে কি বিধাতা কোনো কিছুই তোমার ভেতর দেননি? খবর দিয়ে দিয়ে আমরা হয়রান, পথ চেয়ে চেয়ে দু চোখে ব্যথা ধরে গেল, তবুও তুমি একবার আমাদের এদিকটায় আসবার ফুরসত পেলে না। না, মানুষকে সব দিয়ে ভালোবাসতে নেই, সে ভালোবাসায় জ্বালা আছে, তার জন্য কাঁদতে হয়। বলতে বলতে আমার শাশুড়ি তার মুখের উপর পুঞ্জ পুঞ্জ বিষাদের মেঘ উড়িয়ে আনতেন। গভীর আবেগে তার কথাগুলি যেন কেঁপে কেঁপে বেরোত। অমরেশ বলতো, বারে, আমি এখানে আসিনে বললে কে? এই তো মাত্র সেদিন আমি আপনার এখানে এসে গেলাম, কত কি খেয়ে গেলাম। এর নাম তুমি সেদিন বলছো? কবে গেছে সেই শনিবার আর আজ শুক্র, মাঝখান দিয়ে পাঁচটি দিন কেটে গেল, এর ভেতরে একবার তুমি আসতে পারলে না? জানিনি বিধাতা তোমায় কোন ধাতুতে বানিয়েছেন, মানুষের মনকে তুমি বুঝতে পারো না। আমার শাশুড়ির কণ্ঠে একটা অভিমানের ঝাঁঝ ঝাঁঝা করে উঠত। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে অমরেশের মনের উপর একটা চাপ দিতে চাইতেন। অবশ্যই এই মান অভিমানের পালা বেশিক্ষণ চলত না, একটু পরেই মেঘ কাটত, অবস্থা স্বাভাবিক হতো। আমার শাশুড়ি আবার ইনিয়ে বিনিয়ে সব কথা বলতেন, বলতেন কথার সঙ্গে আবেগের জোর দিয়ে। দুঃখের কাহিনী বলতে বলতে চোখে তার জল নামত। বলতেন, তুমি তো আমার পর নও অমরেশ, তুমি আমার ছেলের চেয়েও বেশি। ছেলেগুলো মনীষী নয়, সব কথা তাদের বলা যায় না, বলেও গা করে না। সুচিকে নিয়ে যে আমি কি করি সেইটাই হয়েছে আমার বড় ভাবনা। বলতে বলতে আমার শাশুড়ি অমরেশের মুখের দিকে তাকাতেন। অমরেশের মুখে অমরেশের মনের ছায়া খুঁজতেন। মুখ দেখে যদি বুঝতেন অমরেশের মন গলেছে, মন টলেছে, তাহলে আঁচলে নিজের চোখ দুটিকে ঘষতে ঘষতে আমার শাশুড়ি আবার বলতেন, আমার সুচি, আমার সব হে অমরেশ, তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে, দেখো না, তাদের কারোর সঙ্গে যদি সুচির একটা ব্যবস্থা করে দিতে পারো তো আমি নিশ্চিন্ত হই। বলতে বলতে আমার শাশুড়ি হঠাৎ একসময় উচ্ছ্বসিত হয়ে উঠতেন। বলতেন, অমরেশ, আমাকে তোমার কথা দিতে হবে, এই কাজ তোমার করতেই হবে। বলো অমরেশ, কথা দাও অমরেশ,
এই কাজ তুমি করবে? কথা শেষে আমার শাশুড়ি দু চোখে জিজ্ঞাসা চিহ্ন নিয়ে অমরেশের মুখের দিকে যেন তাকিয়ে থাকতেন। অমরেশ বুঝত এদিক সেদিকের কথা বললেও আমার শাশুড়ির আসল লক্ষ্যটা হলো অমরেশ নিজে। সে কথাটাকে সোজাসুজি বলতে না পেরে তিনি বন্ধু বান্ধবদের গৌরচন্দ্রিকা করতেন, অনেকটা গানের আগে আলাপের মতো। কিন্তু সে কথা বুঝেও অমরেশ সেদিকে আর কথা টানত না। আমার শাশুড়ির দু চোখের জিজ্ঞাসা চিহ্নের উত্তরে সে বলতো, আচ্ছা দেখব। এর ভেতর দেখা দেখির কিছু নেই অমরেশ, এই কাজ তোমায় করতেই হবে, করে দিতেই হবে। বলতে বলতে আমার শাশুড়ি অমরেশের চোখের সামনে তার চোখের কফটা জল ঢালতেন। বলতেন, টাকা পয়সায় আমার লোভ নেই অমরেশ, আমি জানিও চিরস্থায়ী নয়। আমি চাই ছেলেটি, ছেলেটি যদি ভালো হয়, লেখাপড়া জানা হয়, ধরো ঠিক তোমার মতো। ধরো ঠিক তোমার মতো কথাগুলির ওপর অতিরিক্ত জোর দিতে যেয়ে আমার শাশুড়ি থেমে যেতেন। থেমে অমরেশের মুখের দিকে চাইতেন। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন অমরেশের দুটি চোখ ভেদ করে তার মনের ভেতর গিয়ে ঢুকত। অমরেশের মনের আকাশের রং দেখত। অমরেশ জালে আটকানো হরিণের মতো সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে পড়ে শুধু ছটফট করত। এ দৃষ্টি তার পক্ষে অসহ্য। আমার শাশুড়ি আরো একটি কাজ করতেন। সূচিকে অমরেশের কাছে ছেড়ে দিয়ে তিনি এ কাজ সে কাজে ছুতো করে পালাতেন। শুধু পালাতেন না, পালানোর আগে ঘরের দরজাটা বেশ করে ভেজিয়ে দিয়ে যেতেন। বাইরে থেকে ডেকে বলতেন, তোমরা দুটিতে গপ্প করো, আমি রাঙাদির কাছ থেকে একটু আসছি। অর্থাৎ আমি শিগগির আসছি না। আমার শাশুড়ির এই ইঙ্গিত অমরেশের ভালো লাগতো না। কোনো কোনো দিন সে নিজে উঠে দরজাটা আবার খুলে দিত। বলতো, উফ, যা গরম, আগুনকে হার মানায়, দরজাটা খুলে দি, বাতাস আসুক। কোনো কোনো দিন সে আবার উঠতো না, উঠতে তার লজ্জা করত। ভাবতো, রোজ রোজ এভাবে দরজা খুলে দিলে মাসিমা কি ভাববেন, আবার ভাববেন অমরেশের মনে পাপ আছে। নিজেকে সে নিজেই বিশ্বাস করে না, তাই সে দরজা খুলে দেয়। তার চেয়ে থাকুক, দরজা ভেজানোই থাকুক। নিজে যদি ঠিক থাকে তবে তার আর কাকে ভয়, কিসে ভয়। সেদিন অমরেশ সূচির কাছে খুবই স্বাভাবিক হবার চেষ্টা করে। বলে, তুমি পড়ো? হুম। কোন ক্লাসে? 6-এ। কি বই পড়ো? সূচি এবার উত্তর দেয় না, মাথা নামিয়ে হাসে। অমরেশ বলে, হাসছো যে? সূচির মুখের হাসি মিলিয়ে যায়, সে মাথা নামিয়েই রাখে। অমরেশ বলে, হাসলে কেন? সূচি কথা কয় না, চুপ করে শাড়ির আঁচলের একটি সুতো নখ দিয়ে খুঁড়তে থাকে। অমরেশ আবার বলে, কি, হাসলে কেন? এবার সূচি কথা বলে, বারে, আমি হাসবো না কেন? বই কি আমি একটা পড়ি? বই পড়ি মেলা, ইংরেজি, বাংলা, গণিত। সূচি একদমে অনেকগুলি বইয়ের নাম করে যায়। অমরেশ বোঝে প্রশ্নটা তার ঠিক হয়নি। ঝোঁকের মাথায় উটি তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। নইলে সে তো জানে সূচি ক্লাস 6-এর ছাত্রী। 6-এ শুধু একটা বিষয় পড়ানো হয় না, একখানি বই পড়ানো হয় না। 6-এ বিষয় অনেকগুলি, বইও অনেক। তবুও সে প্রশ্নটি কি করেছে তার মুখ ফসকে বাইরে বেরিয়ে এলো, সে কথা ভাবতে যে অমরেশ নিজেই বিস্মিত হয়। অবশ্যই এর কারণ ছিল। অমরেশ মেয়েদের সঙ্গে এভাবে কথা বলায় অভ্যস্ত নয়। আমার শাশুড়ি বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিতেই অমরেশের সারা গা হঠাৎ যেন উত্তপ্ত হয়েছিল। বন্ধ কর, নির্জন, ধূপকাঠির সৌরভে যেন ম ম করছে। মাথার উপর একটি ম্লান আলো জ্বলছে। ওপাশের ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা। অমরেশের সামনে নবযৌবনা সূচি। অমরেশের বুকে যেন ভূকম্পন শুরু হয়েছে। যে আদিম বাসুকির ফনার উপর তার মনটি দাঁড়ানো, সে বাসুকি হঠাৎ যেন নড়ে উঠেছে। কাঁপছে অমরেশ, ঘামছে। কথা বলতে গেলে কথাগুলি তার সব যেন জড়িয়ে জড়িয়ে আসছে। অমরেশ হঠাৎ যেন নতুন মানুষ হয়ে গেছে। অমরেশ বুঝলে যে এ দুর্বলতা। পুরুষের মনের ভেতর যে সনাতন পাপ আছে, এ সেই পাপেরই বিকার। না, তাকে বাড়তে দেবে না অমরেশ।
সেই আদিম পাপের যুপকাষ্ঠে সে তার বিবেককে বলি দেবে না, না না, কিছুতেই না। অমরেশ তাই স্বাভাবিক হবার চেষ্টা করলে, কথায় কথায় মনটাকে ধরে রাখার জন্য সুচির সঙ্গে সে গল্প শুরু করলে। কিন্তু তা পারলে না অমরেশ। মনের অন্তর্দ্বন্দ্ব তাকে মাঝে মাঝে অমনোযোগী করে তুলল। আর সেই অমনোযোগী মনই তার মুখ দিয়ে একটি বেফাঁস প্রশ্ন করে দিলে। অমরেশ সুচির কাছে লজ্জা পেল। লজ্জা পেয়ে খানিকক্ষণ চুপ করে ছিল অমরেশ। সুচিও মাথা নামিয়েই বসেছিল। সারা ঘরে আবার সেই নীরবতা, কেমন একটা বিশ্রী থমথমে ভাব। আর সেই নীরবতার জলে দুটি মনের অবাধ সাঁতার কাটা। এই নীরবতা অসহ্য অমরেশের কাছে। তাই অমরেশই আবার সেই নীরবতা ভঙ্গ করলে, বললে, তোমার দাদারা কোথায়? তারা তো এই সময় বাড়ি থাকেন না। কখন বাড়ি ফেরেন? অনেক রাতে, আমি তখন ঘুমিয়ে পড়ি। ওহ, বলে অমরেশ আবার চুপ করে থাকে। এ সময় হেমাঙ্গিনী আসে। হয়তো আমার শাশুড়ি তাকে পাঠিয়ে দিয়েছেন। হেমাঙ্গিনী দোরগোড়া দাঁড়িয়ে হাঁক দেয়, সাধু সাবধান, আমি ভেতরে আসবো গো মশাই। হেমাঙ্গিনীর এ ইঙ্গিত ভালো লাগে না অমরেশের। হেমাঙ্গিনীর এ কথার আড়ালে এমন একটি কথা লুকোনো আছে যা মনে করে অমরেশের মুখমণ্ডল রাগে লাল হয়ে ওঠে। তবুও সে বলে, আসুন না, সাবধান হওয়ার মতো ঘটনা এখানে ঘটেছে বলে তো মনে হয় না। হাসতে হাসতে ঘরে ঢোকে হেমাঙ্গিনী। ঠোঁটের হাসি চোখে লাগে, নিষ্প্রভ চোখও ঝকঝক করে। বলে, তাপ লাগলে বরফ গলে এটাই আমি জানি গো মশাই, কিন্তু সেই বরফও যে জমে পাথর হয়ে যায় সেটা তো আমার জানা ছিল না। বলতে বলতে হেমাঙ্গিনী নিজেই আবার হোক হোক করে হেসে উঠল। হেমাঙ্গিনীকে ভালো লাগেনি অমরেশের, ভালো লাগেনি তার এই কদর্য ইঙ্গিত। তাই হেমাঙ্গিনীর কথার উত্তরে কোনো কথা না বলে সে চুপচাপই বসে রইল। কিন্তু হেমাঙ্গিনী ছাড়লে না তাকে। অমরেশের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সে বললে, কি হলো মশাই, গোসা করলে নাকি? গোসা করে গোসাই হলে নাকি গো? হেমাঙ্গিনীর মুখে আবার সেই হাসি। একেবারে কথা না বললে ভালো দেখায় না। অমরেশকে তাই কথা বলতে হলো। অমরেশ বললে, না। না? না কি? তোমার চোখ বলছে, মুখ বলছে যে তুমি গোসাই হয়েছ, আর মুখে বলছো না। তারপর একটু থেমে আবার বললে, দেখো মশাই, গোসাই হওয়া যাই হোক, এই হেমাঙ্গিনীকে তুমি সরাতে পারবে না। কোনো মশাই তা পারেনি। বলতে বলতে হেমাঙ্গিনী আবার হেসে উঠল। অমরেশ বললে, সরাতে চাইবো কেন? বেশ তো, আপনি বসুন না। বসতে আর বললে কোথায় গো? আমি যেন আপদ হয়ে ঘরে ঢুকেছি, আমায় যেন সরাতে পারলেই বাঁচো। হেমাঙ্গিনী কণ্ঠে একটা অনুযোগের সুর। ছি, আপনি কি বলছেন? আপনি আপদ হতে যাবেন কেন? অমরেশ বললে, বুঝি গো মশাই, বুঝি, মুখ দেখেই আমরা মনের কথা পড়তে পারি। একটু থেমে আবার বললে, তা তুমি যা ভাবো তা ভাবো, তোমার এই ভাবা ভাবিকে আমি গেরাজ্জির মধ্যে আনিনি। বলতে বলতে হেমাঙ্গিনী আগের মতোই আবার হেসে উঠল। অমরেশ বললে, আপনি আমার উপর অবিচার করছেন। মানে? হো মশাই, তুমি কি বলছো গো? আমি আবার অবিচার করতে গেলুম কোথায়? এই যে আমি যা নই আপনি আমায় তাই বলছেন। ও, তাই বলো? আমি তো তোমার কথা শুনে সাত সমুদ্র ঘুরে এলুম, ভাবলুম হয়তো ত্রুটি কিছু হয়ে থাকবে। তোমরা সব শিক্ষিত মানুষ, কোন ফুলে তোমাদের পুজো হয় সেটা তো আমাদের জানা নেই, তাই মনটা হঠাৎ খুঁতখুত করে উঠল। দেখো গো মশাই, ত্রুটি ফুটি কিছু একটা হলে হেমাঙ্গিনীকে পোষ্টাপোষ্টি সেটা বলে দিও। হেমাঙ্গিনী কিছু তাতে মনে করবে না, কিচ্ছু মনে করবে না। হেমাঙ্গিনীর আবার সেই হাসি। অমরেশ এবার অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। বললে, আপনি তো বেশ তিলকে টেনে টেনে তাল বানাতে পারবেন। তাল বানানোই যে আমারও বেশ। এই তালে তালে তাল দিয়ে বেতালদের যে আমি তালে এনে ফেলি। বলতে বলতে হেমাঙ্গিনী অমরেশের মুখের উপর দিয়ে তার চপল দৃষ্টিকে ঘুরিয়ে ফিরিয়ে আনে। এভাবে আরো কিছুক্ষণ যায়। হেমাঙ্গিনী বলে, কি মশাই, আমাদের মেয়েকে মনে ধরলো? আপনার কি মনে হয়
আবার বাপু সেই কথা, আগুনের তাপে ঘি গলে, নারীর তাপে পুরুষ। ঋষি হও আর মহাঋষি হও, তেমনি মেয়ের মতো মেয়ের পাল্লায় পড়লে দুদিনেই তোমার জটা ফটা কামিয়ে ঘরের বেড়া বাঁধতে হবে। হেমাঙ্গিনী এবারে খলখল করে হেসে উঠল। হাসল অমরেশও। সুচিও সেই হাসিতে যোগ দিলেন। অমরেশ এখন মাঝে মাঝেই সেনবাড়িতে আসে। কখনো খবর যায়, চিঠি যায়, কখনো দুটির একটিও পাঠাতে হয় না। অমরেশ নিজে থেকে এসেই সেনবাড়ি ঘুরে যায়। আমার শাশুড়ি তো মহা খুশি, ভাবেন যাক ওষুধে তাহলে ধরেছে, অমরেশ এবারে আর পালিয়ে যেতে পারবে না, মাছ বর্ষে গিলেছে, এখন শুধু তাকে খেলিয়ে খেলিয়ে পারে তোলা। আমার শাশুড়ি দুহাত কপালে ঠেকিয়ে কার উদ্দেশ্যে যেন প্রণাম করেন। হেমাঙ্গিনীকে ডেকে বলেন, কেমন মনে হচ্ছিল রাঙাদি? ভালো। তুমি তো শুধু ভালো বলেই খালাস ভাই, ওদিকে লক্ষণ তো আমার মোটেই ভালো ঠেকছে না। আমার শাশুড়ি মনের ভাবকে গোপন করার চেষ্টা করেন। হেমাঙ্গিনী বলে, দিদির যে সে এক কথা, লক্ষণ ভালো ঠেকছে না, লক্ষণ ভালো ঠেকছে না। হ্যাঁ গো, অলক্ষণের তুমি দেখলেটা কি? বলি দেখলে কি? শিকার যখন টোপ গিলেছে তখন তাকে হাতে পেতে আর কতক্ষণ? বলতে বলতে হেমাঙ্গিনী হো হো করে হেসে ওঠে। আমার শাশুড়ি বলেন, কি জানি ভাই, ভালো মন্দ তুমিই জানো, আমার যে শুধু ভয় ভয় করে, ওই ভয়েই তোমায় খাবে। হেমাঙ্গিনী যেন একটু চড়া গলায় উত্তর দেয়, বলে, ভয়টা কিসের? কিসের ভয়? অমরেশ পালিয়ে যাবে বলি তার পালাবার কি আর পথে আছে? সে পথ আমি রেখেছি? জনমভর পুরুষ চড়িয়ে এলুম, পুরুষ আমি চিনি নে? হেমাঙ্গিনীর দুটি চোখে যেন ওস্তাদ শিকারী দৃঢ় প্রত্যয় জ্বলে ওঠে। আমার শাশুড়ি বলেন, দেখো রাঙাদি, ছেলেদের কাছে আমি যেন আবার বেকুব বনে না যাই। না গো না, হেমাঙ্গিনীর হাতের শিকার কখনো ফসকায় না, তোমাদের বেলাও তা ফসকাবে না। বলতে বলতে হেমাঙ্গিনী ঠিক আগের মতোই হেসে ওঠে। আমার শাশুড়িও হাসেন, তবে তা হেমাঙ্গিনীর হাসির মতো বাদ ভাঙা নয়, সে হাসি পরিমিত, সে যেন সফল শিকারের হাসি। তখন কি অমরেশ সুচিকে ভালোবাসত? এই প্রশ্ন বারবার আমার মনে এসেছে। ভেবেছি অমরেশ মূর্খ নয়, লেখাপড়া জানা ছেলে। আমার শাশুড়ির উদ্দেশ্যর কথাটাও তার অজানা ছিল না। সুচিকে যদি সে ভালো নাই বাসবে, তাহলে সে আমার শাশুড়ির ফাঁদে পা দিতে গেল কেন? কেন, এই প্রশ্নের জবাব আমি পাইনি। কথাটা তাই অমরেশকেই আমি জিজ্ঞেস করেছিলাম। উত্তরে অমরেশ বলেছিল, কেন যেতাম সে কথাটা আমি নিজেও জানি নে বৌদি। যেতাম শুধু এইটুকুই জানি, মা বলেছিলেন ওরা আমায় গুণ করেছে। টুকটাকে আমি বিশ্বাস করিনি, তাই মার কথাও আমি বিশ্বাস করিনি। তবে অমরেশ, তবে তুমি এখানে আসতে কেন? তুমি তো জানো বৌদি, মানুষের চোখের জল আমি সইতে পারিনি। মানুষের দুঃখ আমার মনে ভীষণভাবে বাজে। ওদের চোখের জল, ওদের দুঃখই বোধহয় আমাকে এখানে টেনে আনতো। ওদের চোখের জল, ওদের দুঃখই বোধহয় আমার মতো উড়ো পাখিকে পোষ মানিয়েছিল। সুচিকে তুমি চিঠি লিখতে অমরেশ? সুচি সে চিঠি ওর মার কাছে রেখে দিয়েছে। সে চিঠি আমি দেখেছি। হয়তো দেখে থাকবে, চিঠি আমি লিখেছি, চিঠি লেখাটা আমার নেশা বলে। একটু থেমে অমরেশ আবার বলেছিল, বৌদি, আমি কবি মানুষ, বাড়িয়ে বলাটাই আমার ধর্ম। বিন্দুতে আমি সিন্ধু বানাই, শূন্য দিয়ে পূর্ণ। সুচিকে আমি যা লিখেছি তার অধিকাংশই আমার বানানো কথা, মনের কথা নয়। মনের কথা নিরাভরণ, বানানো কথাই সাজ করাতে হয়, তাতে নানা কাজ করতে হয়। সুচির কাছে লেখা আমার চিঠিগুলো হলো বানানো কথার তাজমহল, তাতে সাজ আছে, ভাষার নানা কাজ আছে, কিন্তু প্রাণের উত্তাপ সেখানে খুবই কম। যেটুকু আছে তার জন্ম নারীর প্রতি পুরুষের চিরন্তন আকর্ষণ থেকে, ভালোবাসার ডাকে নয়। অমরেশ সুচিকে ঠিক ভালোবাসত না। তখন তার মন গিয়ে দাঁড়িয়েছিল দয়া আর ভালোবাসার সীমান্তে। এপারে দয়া, ওপারে ভালোবাসা। এপারে যার শুরু, ওপারে তার পরিণতি। সুচিকে কেন্দ্র করে অমরেশের মন এই দুয়ের মাঝখানে এসে বাসা বেঁধেছিল। একটু এগিয়ে গেলেই ভালোবাসা,
এগিয়ে আর যায়নি অমরেশ। সুচিও আর তাকে টেনে নিতে পারেনি। ভালোবাসার আগের স্টেশন থেকেই তাকে ফিরতে হয়েছে। অমরেশ ফিরেছে জীবনের সব পুঁজি শূন্য করে, নিঃস্ব, রিক্ত হয়ে। তার কথা মনে পড়লে চোখে এখনো জল আসে। সেন বাড়িতে মাঝে মাঝেই আসে অমরেশ। কোনো কোনো দিন আমার শাশুড়ি বলেন, তুমি কেমন হে অমরেশ? কি মাসিমা? তুমি যেন কেমন কেমন, ঠিক ইয়ে নও, মানে আজকালকার ছেলেদের মতো নও। অমরেশ আমার শাশুড়ির ইঙ্গিত ধরতে পারে না, শুধু তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমার শাশুড়ি বলেন, কেশ আর বেশের কি ছিরি হয়েছে, একবার চোখ মেলে দেখো দেখিনি। রাঙাদি কেন যে তোমার সাধু বাবা বলেন, একবারও কি তুমি তা ভেবে দেখো না? অমরেশ আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। আয়নায় মুখ দেখলে চুলগুলো সত্যি বেড়েছে, দাড়িও বেশ বড় হয়েছে, জামা কাপড়ও অতি সাধারণ ধরনের। নিজের চেহারা দেখে নিজেই হাসলে অমরেশ। তবুও বললে, কই, চেহারাটা খুব বিশ্রী হয়েছে বলে তো মনে হয় না। দাড়িটা অবশ্যই একটু বেড়েছে, তা বাড়ুক। দাড়ি বাড়লেই মানুষ অসুন্দর হয় না। রবি ঠাকুরের অমন লম্বা দাড়ি আছে বলেই তো তার মুখখানি অমন সুন্দর। কি জানি বাপ, তোমার সঙ্গে তর্ক করতে চাই। প্রত্যেক জিনিসেরই একটা সময় আছে, সময় তা মানায়, কিন্তু অসময় তা করতে গেলে তাকে পাকামো ছাড়া আর কি বলা যায়? শোনো অমরেশ, তোমার যা খুশি এখন আর তুমি তা করতে পারো না। তোমার একা রুচি এখন আর সব নয়, সুচিরও তো একটা ইচ্ছে আছে, একটা স্বাদ আহ্লাদ আছে। আমার শাশুড়ি এই প্রথম অমরেশের সঙ্গে একই সূত্রে সুচির নামটা গেঁথে দিলেন। অমরেশ যেন চমকে উঠল। তার সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। হৃদয়ে উঠল ঢেউ, ঢেউয়ের পর ঢেউ। সেই ঢেউয়ের তলায় তাকিয়ে দেখলে অমরেশ, সেখানে একখানি কোমল মুখের ছাপ অনেকখানি গভীর হয়ে পড়েছে। সে মুখ সুচির। হেমাঙ্গিনীকে একদিন ঠাট্টা করে বললে অমরেশ, দিলেন তো আমার জপ তপ সাধন ভজনের দফা একেবারে রফা করে দিলেন তো। ছিলাম ভোলা, করলেন কালা, ডম্বুরু ছাড়িয়ে ধরালেন বাঁশি। শুনে একেবারে হোক হোক করে হেসে উঠেছিল হেমাঙ্গিনী। হাসি ধমকে দুটি চোখের তারাকে নাচিয়ে নাচিয়ে বলেছিল, মশাই গো মশাই, সবে তো সন্ধে, রজনী এখনো বাকি। রজনী এখনো বাকি কথা কটি হেমাঙ্গিনী টেনে টেনে সুর দিয়ে দিয়ে উচ্চারণ করেছিল। অমরেশ বলেছিল, সেই রজনীর আগেই যে কর্মটি আপনারা করছেন, তাতে যে দিনে দিনে আমি সার্কাস দলে ক্লাউন হয়ে পড়ছি। ক্লাউন কথাটির মানে হেমাঙ্গিনী বোঝেনি, না বুঝেই সে আবার কলকণ্ঠে হেসে উঠেছিল। অমরেশের অভিযোগ একেবারে মিথ্যে নয়। বরাবরই সে মোটা কাপড় মোটা জামা পরতে অভ্যস্ত। দাদা ছিলেন খাঁটি গান্ধীবাদী। বার কয়েক তিনি জেলেও গেছেন। তিনি তাকে খদ্দর ধরিয়েছিলেন, বলেছিলেন, অমু, যে দেশের মেয়েদের পরনের কাপড় জোটে না, সে দেশের ছেলেদের বাবুগিরিটা শুধু অন্যায় নয়, তা পাপ। এই পাপই তাদের পঙ্কে ডোবায়। ভোগের সঙ্গেই আসে আরো বহু রোগ। কাজেই সেই ভোগের পথে আমি তাকে যেতে দেব না। তোর লক্ষ্য হোক ত্যাগ, খদ্দর সেই ত্যাগের প্রতীক। অমরেশ সেই থেকেই খদ্দর ধরেছিল। কিন্তু অমরেশ বরাবরই এই খদ্দর ধরে থাকেনি। দেশ স্বাধীন হওয়ার পর এদেশের এক শ্রেণীর কারবারি রাতারাতি ভোল বদলালে, রাতারাতি দেশপ্রেমিক সাজলে, মিহি ধুতি ছেড়ে ধরলে খদ্দর। অমরেশের সঙ্গে সেদিন থেকেই খদ্দরের বিচ্ছেদ। অমরেশ খদ্দর ছাড়লেন, কিন্তু খদ্দর ছেড়ে হঠাৎ লাফ দিলে না অমরেশ, মিহি ধুতি পরলে না। দাদার কথা তখনও তার মনে আছে। এ দরিদ্র দেশে বিলাসিতার নাম পাপ। কিন্তু তার স্বরূপ পাল্টালো না। অমরেশ মায়ের দেওয়া মোটা কাপড়কেই অঙ্গভূষণ করলে। আমার শাশুড়ির তাতে আপত্তি। ছেলে ছোকরাদের কাপড় পরলে নাকি বুড়ো বুড়ো দেখায়। অমরেশকে তাই তিনি বললেন,
আজকালকার ছেলে ছোকরারা কত সুন্দর সুন্দর প্যান্ট পরে, জামা গায়ে দেয়, দেখে যেন চোখ জুড়োয়। তুমি কি হে অমরেশ, তুমি কি চোখ ঢেকে পথ হাঁটো? কিছু দেখতে পাও না? এ কথা বলছেন? বলছি তোমার রুচিকে, তোমার স্বভাবকে। স্কুল কলেজে পড়া ছেলে কোথায় প্যান্ট পরবে, চালাক চতুর দেখাবে, তা না করে মোটা একখান কাপড় জড়িয়ে বসে আছো। দেখো তো তোমায় কেমন বোকা বোকা দেখাচ্ছে। প্যান্ট তো আমি পরি নে। কেন প্যান্ট পরো না কেন? প্রয়োজন মনে করি নে বলেই পরি নে। তাছাড়াও বিদেশি সাজে সাজতে আমার ভালো লাগে না। তোমার সবটাতেই বাড়াবাড়ি অমরেশ, ওইটাই তোমার রোগ। আরে আজকাল দেশি বিদেশি বলে কোনো কিছু আছে নাকি? সব মিলেমিশে এক হয়ে গেছে না। এ তুমি প্যান্ট ধরো, প্যান্ট ধরো অমরেশ, আমার কথা শোনো। প্যান্টের উপর সূচিত বেজায় ছোঁক। অমরেশকে অবশ্যই প্যান্ট ধরানো যায়নি, কিন্তু অমরেশ মিহি ধুতি ধরেছে, সিল্কের পাঞ্জাবি ধরেছে, পায়ে উঠেছে মোটা স্যান্ডেলের বদলে দামি চামড়ার নিউ কাট। বেশভূষায় অমরেশ আজকাল ধোপ দুরস্ত। হেমাঙ্গিনী দেখে আর মুখ টিপে টিপে হাসে, বলে, কি ছিলে আর কি হলে গো মশাই? ছিলাম ভদ্রলোক, হলাম সং। হেমাঙ্গিনী তার দুটি বিস্ফারিত চোখে হাসির চটক লাগিয়ে বলে, ইস, তা হতে যাবে কেন? ছিলে বুনো, হলে মানে মানে মনীষী। বলতে বলতে হেমাঙ্গিনী হি হি করে হেসে ওঠে। অমরেশকে এ কথাটা আমি অনেক দিনই বলেছি। বলেছি, অমরেশ, সেদিন তুমি নেশায় পড়েছিলে অমরেশ। সুচিকে যদি তুমি ভালো না বেশেও থাকো, তবুও সুচির 16 বছরের যৌবন তোমার চোখে নেশা ধরিয়েছিল। অমরেশ এ কথা অস্বীকার করেনি, বলেছে, বোধহয় তাই হবে বৌদি। সুচির 16 বছরের উত্তাপ আমার 23 বছরের যৌবনের ঘুম ভাঙিয়েছিল। এর নাম ভালোবাসা নয়, নেশা। সেদিন আমি নেশায় পড়েছিলাম বৌদি, নেশায় ডুবে গিয়েছিলাম। আমার শাশুড়ি অমরেশের নেশার পুরোপুরি সুযোগ নিলেন। বড়শিতে গেঁথে যে মাছকে তিনি এতদিন খেলাচ্ছিলেন, এবারে তাকে ডাঙায় টেনে তুললেন। অমরেশের কাছে বিয়ের প্রস্তাব করলেন। অবশ্যই প্রস্তাবটা তিনি সরাসরি করলেন না, করলেন অনেক ঘুরিয়ে ফিরিয়ে, অনেক সতর্কভাবে। বললেন, লোক যে যা তা বলছে অমরেশ। আমার শাশুড়ির হঠাৎ কথায় অমরেশ যেন চমকে উঠেছিল। খানিকক্ষণ অবাক হয়ে তার মুখের দিকে চেয়েছিল সে। তার কপালের বলিরেখার খাঁজে খাঁজে কি কথা লেখা আছে, একবার সে যেন তা পড়বার চেষ্টা করলে, কিন্তু তা পড়তে পারলে না, বুঝতে পারলে না। আর তা পারলে না বলেই অমরেশ আমার শাশুড়ির মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমার শাশুড়ি বললেন, লোকে যা তা বলছে অমরেশ, এইসব কথা তো ভালো নয়, এর একটা বিহিত করতে হয়। আমার শাশুড়ির কথায় অমরেশ যেন আকাশ থেকে পড়ল। জিজ্ঞাসু দুটি চোখ তুলে আবার তার মুখের দিকে তাকালে। দেখলে সে মুখ যেন উস্তাদ শিকারীর মুখের মতোই প্রশান্ত, তার দুটি চোখ যেন শিকারীর চোখের মতোই তন্ময়। লোকে যা তা বলছে, কিন্তু আমি কি বিহিত করতে পারি তা? পারো, তুমি তা পারো অমরেশ, তুমি তার বিহিত করতে পারো। বলতে বলতে আমার শাশুড়ি অমরেশের ডান হাতটা তার 2 হাতে জড়িয়ে ধরলেন। আমায় তুমি কথা দাও বাবা, সুচিকে তুমি তোমার করে নেবে, আপন করে নেবে। না, আমি তা পারিনি। পারো না? কেন পারো না অমরেশ? আর যদি নাই পারো, তাহলে সুচির জীবনে এলে কেন তুমি? কেন তার মনে অমন করে নাড়া দিলে? অমরেশ এ প্রশ্নের জবাব দিলে না। হয়তো সে কোনো জবাব দিতে চাইলে না, কারণ আমার শাশুড়ির এ প্রশ্নে এসে বিস্মিতই হলো। কাজেই তার মুখের উপর থেকে তার দুটি চোখের দৃষ্টি ফিরিয়ে নিয়ে জানালা গলিয়ে সে দৃষ্টিকে সে বাইরে পাঠালে। অমরেশ, সুচির জীবন নিয়ে পুতুল খেলতে যেও না অমরেশ, তোমার ভালো হবে না। বলতে বলতে আমার শাশুড়ি গলাটা যেন ধরে এলো, চোখ দুটি তার যেন ছলছল করে উঠল। তিনি আর বসলেন না, আঁচলে
চোখ দুটি মুছতে মুছতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বাড়ি ফিরতে একটু রাত হলো অমরেশের। সেন বাড়ি থেকে বেরিয়ে সোজা সে ঘরে ফিরলে না। সেখান থেকে সে গেল গঙ্গার ধারে। রাতের গঙ্গা শান্ত। সারাদিন দুষ্টু মেয়ের মতো দস্যিপনা করে এখন সে যেন ঝিমিয়ে পড়েছে। ঝুরঝুরে হাওয়ার সুরসুরিতে এখন মুখে শুধু তার কথার কাকলি। অমরেশ গঙ্গার পাড়ে একটি বটগাছের নিচে বসল। রাত বেড়েছে, লোকজনও অনেক কমে এসেছে। গঙ্গার পাড় এখন অনেকটা নির্জন। বটগাছের নিচে বসে গঙ্গার দিকে তাকিয়ে রইল সে। ওপারের হাওড়ার আলোকমালার আলো পড়েছে গঙ্গার জলে। গঙ্গার জলে যেন আলোর মালা গেঁথেছে। অমরেশ সেদিকে চেয়ে চেয়ে অনেকক্ষণ তা দেখলে। তার মনে হঠাৎ যেন তাদের গায়ের নদী ধলেশ্বরী কথা ভেসে উঠল। ধলেশ্বরীর সঙ্গে মনে পড়ল তার মায়ের কথা। মায়ের কথায় আজ অনেক দিন পরে চোখে তার জল এলো। সে জলে এসে গত জীবনের অনেক ছবি দেখলে, অনেক হাসি কান্নার রং মাখানো আর দাগ লাগানো ছবি। অমরেশের মনটা আরো যেন বিষণ্ণ হয়ে এলো। সে উঠল, ঘরে ফিরল। ঘরে ফিরে সোজা সে গড়িয়ে পড়ল বিছানার উপর। আজ জামা খোলার বা কাপড় বদলানোর কথা একবারও তার মনে এলো না। মনে পড়ল আমার শাশুড়ির কথা। বারবার বারবার তা মনে পড়ল। রাত গড়িয়ে চলল। আমার শাশুড়ির কথা। অমরেশ, সুচির জীবন নিয়ে পুতুল খেলতে যেও না অমরেশ, তাহলে তোমার ভালো হবে না। কথাগুলি ভাবতে যেয়ে অমরেশের বুক থেকে যেন একটা দীর্ঘশ্বাস উড়ে গেল। কথাগুলি যেন সপ্তরথীর ভার নিয়ে তার বুকের উপর চেপে বসেছে। সে ভারে অমরেশের দম যেন আটকে আসতে চায়। অথচ আজকে সেনবাড়ি যাবার আগেও এমনটি হয়নি তার। রোজকার মতো আজও সে বিশ্ববিদ্যালয়ে গেছে, ক্লাস করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরেছে, তর্ক জুড়েছে। সেনবাড়িতে যাবার পূর্বক্ষণ পর্যন্ত তার কাছে আজকের দিনটি ছিল বছরের ৮-১০টা দিনেরই মতো। একই সুতোয় গাঁথা, একই সুরে সাধা। কিন্তু সেনবাড়িতে যাবার পরক্ষণ থেকেই কোথায় যেন হঠাৎ একটা ভূকম্পন হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে উল্টে গেছে সবকিছু। অমরেশের চোখে আজকের দিনটি হঠাৎ যেন নতুন হয়ে দেখা দিয়েছে। এদিন নতুন। অমরেশের জীবন ছন্দের সঙ্গে এদিনের সুর মেলে না। সে তাই বিব্রত বোধ করে। আজকের দিনটিকে তাই তার বোঝা বলে মনে হয়। বাইরের ফটকে রাত ২টোর ঘণ্টা পড়ল। রাত ২টো। সারা বাড়ি নিঝুম। সারাটা বাড়ি এখন যেন ঘুম পুরি। শুধু ঘুম নেই অমরেশের চোখে। তার দুটি চোখের পাতা থেকে সব ঘুম যেন আজ কোথায় উড়ে গেছে। অমরেশ আজ এ বাড়ির ব্যতিক্রম। অমরেশ আজ এ বাড়ির ব্যতিক্রম বলেই তার জানলায় এসে রাতের নক্ষত্রগুলি জ্বলছে। নক্ষত্রগুলি রোজ রাতে এমনি করে জ্বলে, কিন্তু রোজ রাতে সেগুলি অমরেশের জানলায় এসে এমনি করে উঁকি দেয় না। কারণ রোজ রাতে অমরেশ তাদের অভ্যর্থনা করার জন্যে আজকের মতো চোখ মেলে থাকে না। নক্ষত্রের মতোই যেন সে জ্বলছে, পুড়ছে, দপদপ করছে। অমরেশের হৃদয় আজ উথাল পাথাল। তার হৃদয় সিন্ধুতে আজ অন্তহীন ঝঞ্ঝা। সে ভেবে পেলে না কোন কূলে নিয়ে সে নাও ফেরাবে। মার কথা মনে পড়ল অমরেশের। মা, মাগো, মাগো, আমার জীবনে তোমায় কোনো সুখে দিতে পারলাম না, দিতে পারলাম না কোনো শান্তি। আমার জন্য শুধু ভেবে ভেবেই মরলে তুমি, জ্বলে পুড়েই শুধু গেলে। একটা চাপা ব্যথায় অমরেশের বুকটা যেন টন টন করে উঠল। মা কলকাতায় নেই, দেশে রয়েছেন। দেশেই থাকেন তিনি। অমরেশের সঙ্গে তার বড় একটা দেখা সাক্ষাৎ হয় না। মা চিঠির পর চিঠি দেন, অমরেশ সব চিঠির জবাবও দেয় না। জবাব দিতে ভালো লাগে না। সে ভাবে মার জন্য যদি কিছু করতে নাই পারলাম তবে কি হবে ছাই শুধু চিঠির জবাব দিয়ে। তবুও মার কথা ভাবে অমরেশ। কোনো কোনো দিন কোনো নিঃসঙ্গ মধ্যাহ্নে কিংবা ঘুমহারা কোনো রাতে মার কথা তার মনে পড়ে যায়। মা বলতেন, জানিস সমু, মানুষের মনের নামই টেলিগ্রাফ।
কেউ কারো কথা ভাবলে সে তা টের পায়। যার কথা আমরা ভাবি আমাদের কথাও তার মনে পড়ে যায়। অমরেশ ভাবে, তাহলে মাও কি আজ তার কথা ভাবছে ঠিক তারই মতো, এমনই আবেগ নিয়ে? নইলে হঠাৎ আজ মার কথা তার মনে পড়বে কেন? মা, মা গো, আমায় তুমি ক্ষমা করো মা। আমি তোমার অপদার্থ সন্তান মা, তাই তোমার খোঁজটাও আমি নিইনি। চোখের জলে অমরেশের দৃষ্টি যেন ঝাপসা হয়ে আসে। মার কথা মনে পড়ে আজও অমরেশের দৃষ্টি তেমনই ঝাপসা হয়ে এলো। মনে পড়ল কলকাতা থেকে অনেক দূরে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ছাড়িয়ে একটি গাঁয়ের কথা, যে গাঁ তার জন্মভূমি, যে গাঁয়ে এখনো তার মা রয়েছেন। ছেলেবেলায় ওই গাঁয়েই মানুষ হয়েছে অমরেশ। পাঠশালায় গেছে, স্কুলে পড়েছে। গাঁয়ের অশ্বত্থতলা আর বুড়ো ঠাকুরনের মাঠে কত খেলা সে খেলেছে। আজ গায়ের কথা মনে পড়তে সে দিনের সবগুলি ছবি যেন তার মনের পাতায় জলজল করে উঠল। মনে পড়ল আরো একটি কথা, সে কথা তার মায়ের। সেবার দেশে গেছে অমরেশ অনেক দিন পরে। মা বললেন, এই তোর কেমন রীতি অমু? কি মা? লোকের ছেলে পেটে ধরে সুখী হবার জন্য। সে সুখ তো দূরের কথা, তোকে পেটে ধরে আমি শুধু দুঃখ পেয়েই গেলাম। মাগো, তুমি অমন করে বলো না মা। জীবনে তোমায় কোনো সুখ দিতে পারেনি সে কথা ঠিক, কিন্তু তাই বলে তোমায় দুঃখ দিয়েছি বলেও তো মনে হয় না। সে তুই বুঝবি কি করে? মায়ের দুঃখ মা ছাড়া আর কে বোঝে? এই যে তুই আমার খোঁজ নিস নে, সারা বছরে একখানি চিঠি দিয়েও জিজ্ঞেস করিস নে, এর চেয়ে আর বড় দুঃখ আমার কি হতে পারে রে অমু? অমরেশ এ কথার কোনো জবাব দিতে পারেনি। মাই আবার বলেছেন, শোন অমু, উড়ো পাখিকে এবার আমি শিকলি পরাবই। এবার আমি তাকে বাঁধবই। নারায়ণগঞ্জের ব্রজ ডাক্তারের মেয়েকে আমি বউ করে ঘরে আনবো। দেখি এবারে তুই আমায় ফাঁকি দিয়ে যাস কি করে। বিয়ের কথায় চমকে উঠেছিল অমরেশ। বিয়ে? বিয়ে করবে অমরেশ, যে নিজের ভার নিজেই বইতে পারে না, অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারলে বাঁচে, সেই অমরেশ বিয়ে করবে? অন্যের বোঝা নিজের ঘাড়ে নেবে? না না, অমরেশ তা পারবে না। অন্যের বোঝা সে বইতে পারবে না, বিয়ে সে করবে না। না না, কিছুতেই না। অমরেশ তার পরদিনই বাড়ি ছেড়ে পালিয়েছিল, কাউকে না বলে, এমনকি মাকেও না জানিয়ে। মা দুঃখ করে চিঠি দিয়েছিলেন, ব্রজ ডাক্তারের নিকট এখন আর আমার মুখ দেখাইবার উপায় রইল না। তাহাকে আমি কথা দিয়াছিলাম, সে কথা আমি রাখিতে পারি নাই। কাজেই আমার এই জীবনে থাকা আর না থাকা সমান কথা। অমরেশ, তুই মনে করিস তোর মা মরিয়াছে, সে কোনোদিনই আর তোকে বিবাহের কথা বলিতে আসিবে না। মায়ের চিঠি পড়ে সারাটা দিন কেঁদেছিল অমরেশ। সারাটা দিন সে ঘরে খিল দিয়ে পড়েছিল। ইউনিভার্সিটিতে যায়নি, বন্ধু বান্ধবদের সঙ্গে মেশেনি, কারো সঙ্গে একটা কথাও বলেনি সে। সারাদিন ঘরে পড়ে সে শুধু নিজের ভাগ্যকে ভৎসনা করেছে। শুধু ভৎসনাই করেছে, কিন্তু তাই বলে মায়ের অভিমান ভাঙানোর কোনো চেষ্টাই করেনি অমরেশ। একটি চিঠি পর্যন্ত লেখেনি। রাগ করে মা কিছুদিন ছেলের খোঁজ খবর নেওয়াও বন্ধ করেছিলেন। আজ এই ঘুমহারা রাতে বিছানায় পড়ে পড়ে মার কথাই বারবার মনে পড়ল অমরেশের। মনে পড়ল আর কাঁদল। সারা জীবন মাকে যত ব্যথা দিয়েছে সে, তারও দ্বিগুণ ব্যথা যেন পাথর হয়ে তার বুকে চেপে বসল। ভাবলে অমরেশ, না না, যে বন্ধনে জড়িয়ে পড়বে না বলে তার মাকে সে পর করেছে, পৃথিবীর কারো কথাই সে আর সে বন্ধনে জড়াতে যাবে না। দুর্বলতা পুরুষের অমার্জনীয় অপরাধ। অমরেশ কিছুতেই সে অপরাধ করবে না। চৈত্র দিনের ঝরা পাতার মতো অমরেশ সেসব দুর্বলতাকে ঝরিয়ে দেবে, উড়িয়ে দেবে। অমরেশ মুক্ত হবে। এই একটি প্রতিজ্ঞায় মন্ত্রের ন্যায় তার রক্তধারায় যেন অনুরণিত হল। অমরেশ উঠে সম্মুখের জানলাটা বন্ধ করে দিলেন। এর পরদিন আর সেন বাড়িতে সত্যি গেল না সে। শুধু পরদিনই নয়, পরপর কদিনই সে ওদিকে পা মারালে না। কিন্তু অমরেশ মনে মনে বেশ উপলব্ধি করলে যে সুচিকে সে যত তাড়াতাড়ি
যত সহজে মনের উঠোন থেকে ছিটিয়ে বিদায় করবে বলে ভেবেছিল, কার্যক্ষেত্রে কাজটা অত সহজ নয়। তার মনের আকাশ থেকে সূচি সহজে বিদায় নিলে না। সূচির অস্তিত্ব অমরেশের মনের আকাশে যেন লুকোচুরি খেলে চলল। ভাবলে অমরেশ, এ কি হলো তার? তার রক্তে সূচির অস্তিত্ব আগুন হয়ে জ্বলছে কেন? তার চিন্তা বারবার ছিঁড়ে গিয়ে সূচির কথাই টেনে আনছে কেন? তবে সে কি সূচিকে সত্যিই ভালোবেসে ফেলেছে? সূচি কি তার হৃদয়ের খাসমহলটাকে চিরকালের মতো দখল করে বসেছে? তা না হলে সূচির কথায় তার হৃদয় অমন কাটা পাখির মতো দাপায় কেন? নিরিবিলিতে সূচির ভাবনা তাকে অমন করে কাঁদায় কেন? নিজের মনে নিজেই প্রশ্নগুলি তুলে তার জবাবের জন্য অমরেশ নিজের মনের দিকেই আবার তাকিয়ে থাকে। না না, এ ভালোবাসা নয়, এ নেশা। অমরেশ আজ নেশাগ্রস্ত। তার যৌবনের ফুলবাগটি আজ একটি মাতাল মহুয়ার নেশায় মত্ত হয়েছে। না না, অমরেশ এই নেশার কাছে আত্মসমর্পণ করবে না। অমরেশ সত্যি আর যায় না সেনবাড়িতে। আমার শাশুড়ি খবর পাঠান, চিঠি দেন। বটতলায় কেনা হেমাঙ্গিনীর প্রেমপত্র বইটি থেকে টুকে টুকে তার উপর আরো একটু রং মাখিয়ে সূচির নামে চিঠি পাঠানো হয়। অমরেশ সে চিঠি খুলেও পড়ে না। যে লোকটি পত্র নিয়ে আসে, অমরেশ তার চোখের সামনেই সে চিঠি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে। গভীর একটা উত্তেজনায় হাত দুটি তার বারবার কেঁপে কেঁপে ওঠে। বলে, কাজ কি আরে চিঠিতে? মাসিমাকে বলবে সেনবাড়ি থেকে আমার কাছে আর কোনো চিঠি আসুক, এ আমি চাইনি। আমার পক্ষে আর সেনবাড়িতে যাওয়াও সম্ভব নয়। লোকটি মুখ ভার করে চলে যায়। তার কাছে অমরেশের ব্যবহারটা অপমানকর বলেই মনে হয়। এ খবর আমার শাশুড়ির কানে পৌঁছতে বিলম্ব হয় না। শুনে তিনি একেবারে যেন মাথায় হাত দিয়ে বসেন। পৃথিবীটা তার চোখে হঠাৎ যেন অন্ধকার ঠেকে। তাড়াতাড়ি ডাক পড়ে হেমাঙ্গিনীর। হেমাঙ্গিনী আসে, হাসে, বলে, কি হলো গো বউ, অসময়ে আবার আমার ডাক কেন? আমার শাশুড়ি তার কাছে সব কথাই খুলে বলেন। বলেন, আমার কি হবে রাঙাদি? উমু আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করবে যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। বলতে বলতে আমার শাশুড়ির দুটি চোখ যেন জলে ভরে আসে। হেমাঙ্গিনী বলে, যা, তুমি যেন একেবারে কেমন বউ, একটু বাও দেখেই নাও ডুবিয়ে দাও। আর এই সামান্য কারণে এমন ভেঙে পড়ার কি আছে? যে মাছ একবার টোপ গিলেছে তার কি আর পালিয়ে যাবার চটি আছে? ছাট পারুক আর ফাট পারুক, পারে তাকে উঠতে হবে। দুদিন আগে আর দুদিন পরে। আমি তোমায় বলে রাখছি বউ, অমুকে এ বাড়িতে আসতে হবেই। ও ছেলের দৌড় তো হেমাঙ্গিনীর অজানা নয়। আমার শাশুড়ির মুখ থেকে কে যেন সবটুকু রক্ত চুমুক দিয়ে উঠিয়ে নিয়েছে। একটা চিন্তায় যেন স্পষ্ট হয়ে উঠেছে কপালের বলিরেখাগুলি। হেমাঙ্গিনীর কথায় তাই সে আর কোনো জবাব দিতে পারে না। শুধু তার মুখের ওপর অসহায় দুটি চোখ তুলে আমার শাশুড়ি হাঁ করে তাকিয়ে থাকেন। কদিন পরের কথা। পুজোর ঢাকে কাঠি পড়েছে। পুজোর আর দেরি নেই। কলকাতার বাজার সেই পুজোর আমেজে গরম। পথে পথে ভিড়, দোকানে দোকানে ভিড়, গাড়িতে গাড়িতে ঠাসাঠাসি গাদাগাদি। সেই ভিড়েরই দঙ্গল ঠেলে অমরেশ গ্রেস্ট্রিট ধরে পূব দিকে চলেছিল। হাতিবাগানের মোড়ে আমার শাশুড়ির সঙ্গে দেখা। না, আমার শাশুড়ি একা নন, তার সঙ্গে সূচি আছে, আরো আছে একজন, বয়সে তরুণ। অমরেশ তাকে চেনে না, দেখেনি কোনোদিন। তবে অমরেশের বুঝে নিতে দেরি হলো না যে এটি আমার শাশুড়ির নতুন শিকার। অমরেশ জাল ছিঁড়েছে মনে করে তিনি তাকে নতুন আমদানি করেছেন। অমরেশ পাশ কাটিয়েই যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার শাশুড়ি তাকে ধরে ফেললেন। বললেন, এই যে অমু, থিয়েটারে এসেছিলাম। পুলক বললে এরই সঙ্গে পুজোর কেনাকাটাও সেরে নেবে। তাই গাড়ি আর করিনি, ভেবেছি কেনাকাটাটা সেরে একেবারেই গাড়ি করি। ও ছাই, পুলকের সঙ্গে তো তোমার পরিচয়ই করিয়ে দিন। পুলক পুলক দাশগুপ্ত, জাহাজের ইঞ্জিনিয়ার, মস্ত চাকরি করে, মাসে মোটা মাইনে পায়। কলকাতায় বাড়ি নেই, তবে মনে করলেই করতে পারে।
পড়বেও। আর পুলক, এ হলো অমরেশ রায়। আমার শাশুড়ি এর সঙ্গে যেন কি সব বিশেষণ জুড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। অমরেশ তার কথা কেড়ে নিলেন, বলে, অমরেশ রায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা ক্লাসে পড়ি, টিউশন করি, থাকি মস্ত এক জমিদার বাড়ির নিচুতলার এক ঘরে, খাওয়া দাওয়া অতি সাধারণ একটি মেসে। অমরেশের কথার ধরন দেখে পুলক দাশগুপ্তের ঠোঁট দুটি হাসিতে ছড়িয়ে গেল। অমরেশ তার দিকে এবার ভালো করে তাকালে। দামি প্যান্ট পরনে, দামি জামা গায়ে, ফিকে হলুদ রঙের শার্টের কান জড়িয়ে উজ্জ্বল নীল রঙের নেকটাই। পুলক দাশগুপ্ত বারবার হাতের ঘড়ি দেখছিল, অর্থাৎ আর তার বিলম্ব সইছে না। এখনই সে অমরেশের কাছ থেকে সরে যেতে চায়। সুচি অমরেশের দিকে তাকিয়ে আছে। এ দৃশ্য তার ভালো লাগছে না। অমরেশ বুঝলে সব, বলে, আজ যাই মাসিমা, আপনাদের দেখছি তারা আছে, পুলক বাবু যা ব্যস্ত মানুষ। অমরেশ পুলকের দিকে একটি বিদ্রুপের বাণ ছুড়লে। পুলক হাসলেন, বলে, তা আপনি মিছে কথা বলেননি। এক মুহূর্ত আমার শ্বাস ফেলার জো নেই। এই তো এদের বাড়ি পৌঁছে দিয়ে আমার ছুটতে হবে ক্যালকাটা ক্লাবে, সেখান থেকে ডক্টর চৌধুরীর বাড়ি রাত 8:30টায়, রাত 10টায় আবার স্টিম অ্যান্ড নেভিগেশন কোম্পানি বড় সাহেব মিস্টার আয়েঙ্গারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। কি আর বলবো মশাই, সারাটা দিন আমার এইভাবে পায়ে জিন এটে ছুটতে হয়। বলতে বলতে পুলক দাশগুপ্তের মুখমণ্ডলে একটা যেন আত্মতৃপ্তির ভাব ছড়িয়ে পড়ল। তাসের পিঠে তুরুপ মেরে খেলোয়াড় যেমনই একটা টেক্কা দেওয়া ভাব দেখায়, পুলক দাশগুপ্তের ভাবখানা যেন অনেকটা তেমনি। আমার শাশুড়ি সেই ভাবের গায়েই হাওয়া লাগালেন, বললেন, তা ছুটতে হবে বই কি বাবু, কত বড় চাকুরে তুমি, সেটাও একবার দেখতে হবে তো। অমরেশ বুঝলে আমার শাশুড়ির এ মন্তব্য অমরেশকে লক্ষ্য করেই। কিছুক্ষণ আগে পুলকের দিকে সে যে বিদ্রুপের বাণ ছুঁড়েছিল, এ হলো তারই মুখ্যম জবাব। অন্যদিন হলে অমরেশ সে জবাবকে সহজেই হজম করে নিত, কিন্তু আজ সেটা পারলে না। আজ অন্তরে কি একটা জ্বালা যেন খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কথা বলালে। লাজুক অমরেশ হঠাৎ যেন আজ বেপরোয়া হয়ে উঠল, বলে, যে চলে সে কিন্তু তার গতির বেগ উপলব্ধি করতে পারে না মাসিমা। সে বেগ লক্ষ্য করে, অনুভব করে অন্যে, যারা তাকে দেখে। যে ক্ষেত্রে এর উল্টোটি ঘটে, মানে যে চলে সেই যখন তার চলার বেগ উপলব্ধি করে, তখন বুঝতে হবে সে যত বলে তত চলে না। কোনো কোনো সময় হয়তো সে একেবারেই অচল। পুলক দাশগুপ্তের মুখমণ্ডলের আত্মতৃপ্তির ভাবটি ইতিমধ্যেই কোথায় যেন অদৃশ্য হয়েছে। তার জায়গায় এসেছে একটা বিরক্তিকর ভাব। আমার শাশুড়ি তা বুঝলেন, আর তা বুঝেই বললেন, কথায় কথায় অনেক সময় গেল অমরেশ, আজ তাহলে আসি, পুলকে আবার এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কাজের লোককে এভাবে আটকে রাখাটা অন্যায়। যাই হোক পুলক বাবু, নমস্কার, পরে দেখা হবে। বলেই অমরেশ সেখান থেকে সরে এলো। তার নমস্কারের বিনিময়ে পুলক দাশগুপ্তের কাছ থেকে সে একটি প্রতি নমস্কার প্রত্যাশা করেছিল, কিন্তু পুলক দাশগুপ্ত সে প্রতি নমস্কার জানালে না। বোধহয় তার কোনো প্রয়োজন আছে বলেও মনে করলে না। আমার শাশুড়ি ও সুচিকে নিয়ে সে ভিড়ের মধ্যে একসময় হারিয়ে গেল। অমরেশ দূর থেকে একবার পিছু তাকিয়েছিল, কিন্তু ভিড়ের ভিতর আর তাদের দেখা গেল না। পুলক দাশগুপ্তকে ভালো লাগেনি অমরেশের। তার মনে হয়েছিল সংসারে এক জাতির ছেলে আছে যারা কথায় যত বড়, কাজে তার কিছুই নয়। পুলক হলো সেই ধরনের ছেলে। সে কথা দিয়ে আমার শাশুড়ির চোখের সামনে এমন একটি মোহের ইন্দ্রজাল রচনা করেছে, যার ভেতর থেকে বেরিয়ে আসা আমার শাশুড়ির পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আমার শাশুড়ির কথা ভাবলে না অমরেশ। শাশুড়ির জন্যে আর এক ফোঁটা শ্রদ্ধাও তার মনে নেই। শ্রদ্ধা যা ছিল তা বিক্ষোভে বিদ্বেষে ঘা খেয়ে খেয়ে ক্ষয়ে গেছে। শ্রদ্ধা গিয়ে ঘৃণা এসেছে, ঘৃণা থেকে সন্দেহ। অমরেশের কেন যেন মনে হলো আমার শাশুড়ি সুচির রূপকে, তার ফুটন্ত যৌবনকে করেছেন মাকড়সার লালসার জাল। সে জালে খেপ দিয়ে তিনি একটি শাঁসালো তরুণকে পাড়ে তুলতে চান, আটকে রাখতে চান। ঘৃণা, একটা সুতীব্র ঘৃণায় গাটা ঘিন ঘিন করে উঠল অমরেশের। পাশে একটা সিগারেটের দোকান। অমরেশ সেখান থেকে একটা সিগারেট কিনে
দড়ির আগুনে ধরালে, টান মারলে, এক মুঠো ধোঁয়ার কুণ্ডলীকে আকাশের দিকে উড়িয়ে দিলে। মুখটা তেতো লাগলো। অমরেশ বার কয়েক থুতু ফেললে রাস্তার উপর। রাস্তায় থুতু ফেলতে যে আমার শাশুড়ির মুখটা মনে পড়ে থাকবে অমরেশের। মুখটা একটা বিকৃতির ভাব দেখা দিল। রক্তে লাগলো একটা উত্তেজনা। উত্তেজনায় কপালের শিরাগুলি দপদপ করছে। অমরেশ আর দাঁড়ালো না। যে পথে চলেছিল সে পথেই আবার পা বাড়িয়ে দিলে। রাতে কিন্তু ঘুম এলো না অমরেশের। বাইরে নীল নির্জন আকাশে নক্ষত্রগুলি দপদপ করে জ্বলছে। অমরেশ সেদিকেই তাকিয়ে রইল। তার মনে হলো তার হৃৎপিণ্ডটাও বুঝি নক্ষত্রের মতো দপদপ করছে। সুচির জন্য করুণা হলো অমরেশের। ভালোবাসা নয়, করুণা। সন্ধ্যায় ওদের কাছ থেকে আসার সময় সুচি অমরেশের দিকে তাকিয়েছিল। সে দৃষ্টিতে যেন কসাইয়ের ডেরায় বাঁধা ছাক শিশুর চাউনি, তেমনি অসহায়তা, তেমনি হতাশা। সুচি আজ যেন কসাইয়ের শিকার। কসাইয়ের লোলুপ দৃষ্টি তার 16 বছরের যৌবনের উপর যেন ছোবল মারছে। তার মাংসলো দেহটাকে ফালা ফালা করে দিতে চাইছে। আর সে কাজে সহায়তা করছে তার মা, তার জননী। মাথাটা হঠাৎ যেন কেমন গরম হয়ে উঠল অমরেশের। রক্তে কেমন যেন তোলপাড় শুরু হলো। অমরেশের মনে হলো আজকের মানুষ সভ্যতা সংস্কৃতির বড়াই করে, আদিম মানুষের বর্বর রুচির মুখে সে থুতু ছিটিয়ে দেয়। কিন্তু বহিরঙ্গের পর্দা ফুটো করে সে যদি তার অন্তরঙ্গ চেহারার পরিচয় নেয়, তাহলে দেখবে আদিম মানুষের বর্বর রুচি তার ভেতরেও অবিকৃত রয়েছে। আদিম মানুষ থেকে আজকের মানুষের তফাৎটা হলো শুধু সেই বর্বর মনোবৃত্তিকে আড়াল করে রাখার কায়দাটুকু শেখা। আদিম মানুষ উলঙ্গ ছিল, তার মনোভাবও ছিল তেমনি উলঙ্গ। আজকের মানুষ বেশ বিন্যাস শিখেছে, তেমনি শিখেছে সে তার আদিম মনোবৃত্তিকে আড়াল করে রাখতে। থুহ, মানুষের সভ্যতা শালীনতার মুখোশের মুখে থু, তার প্রগতির ভরঙের মুখে থু 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 থু। অমরেশের মাথাটা যেন অসম্ভব গরম হয়ে উঠেছে। নাক ও কানের ফুটো দিয়ে একটা গরম হাওয়া বেরিয়ে আসছে। একটা অস্বস্তি, অমরেশ একটা অস্বস্তির ভাব বোধ করছে। না, এভাবে পড়ে থাকা নয়, স্মৃতিকে নিয়ে এভাবে জাবর কাটা নয়। অমরেশ বিছানা থেকে উঠল, কলতলায় গেল, মাথায় ঝপঝপ করে কমক জল ঢেলে আবার ফিরে এলো ঘরে। মাথাটা মুছল, গামছাটা দিয়ে মুখটাকে রগড়ে নিলে ভালো করে। তারপর সে গিয়ে বিছানায় বসল। খোলা জানলা, খোলা জানলার বাইরে খোলা আকাশ। খোলা আকাশে নক্ষত্রগুলি যেন মুখ টিপে হাসছে। অমরেশের অবস্থা দেখে তারা যেন ব্যঙ্গ করছে। অসহ্য অসহ্য ব্যঙ্গ অমরেশের কাছে। অমরেশ বিছানা ছেড়ে উঠল, সজোরে জানলাটা বন্ধ করে দিলে। অন্ধকার। অমরেশের ঘরে আদিম বর্বরতার মতো অন্ধকার। আর সে অন্ধকারে অমরেশ যেন একটি বুনো জানোয়ারের মতো হুমড়ি খেয়ে পড়ল তার বিছানায়। সে একটা দুরন্ত আক্রোশে ফুলছে, ফুঁসছে। আজকের মতো শেষ করছি বিমল মিত্রের লেখা উপন্যাস আনন্দ আশ্রম। উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে আমার পড়া বেশ কিছু গল্প উপন্যাস রয়েছে, কাইন্ডলি সেখান থেকে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখতে পারেন। যদি চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।